হ্যালো এভরিওয়ান, আমরা আসলে আজকে শুরু করবো হচ্ছে অ্যালডিহাইড কিটোন। দেখতে পাচ্ছ তোমরা অ্যালডিহাইড কিটোন। তো অ্যালডিহাইড কিটোন হচ্ছে অ্যাডমিশন এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে বোর্ডের এক্সাম বলো বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক্সাম অনেক কোশ্চেন এসে থাকে। তো আমরা শুরু করছি। অ্যালডিহাইড কিটোনে দেখো এখানে বোর্ডে একটা জিনিস লেখা আছে, দিস ইজ কার্বনিল মূলক। তো এই কার্বনিল মূলকটার বেসিক্যালি দেখো কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড আছে। তো তোমরা জানো ডাবল বন্ডের একটা বন্ড হচ্ছে সিগমা বন্ড, অ্যানাদার ওয়ান ইজ পাই বন্ড। তো এদিকে একটা দেখো আরেকটা একক বন্ধন আছে কার্বনের, এবং এদিকে আরেকটা একক বন্ধন আছে কার্বনের। তো এটাও কিন্তু একটা সিগমা বন্ড এবং এটাও একটা সিগমা বন্ড। তো যখন কার্বন হচ্ছে ধরো তিনটে সিগমা বন্ড এবং একটি পাই বন্ড থাকে, তখন যে সংকরণটা হয় সেই সংকরণটা হচ্ছে sp2। আর sp2 সংকরণে বন্ড অ্যাঙ্গেল কত, সেটা হচ্ছে 120 ডিগ্রি। তো মজার ব্যাপার হচ্ছে এই সহজ একটা কনসেপ্ট থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় পরপর 2 বছর 2টা প্রশ্ন আসছে। যে একবার জিজ্ঞেস করছে যে তোমার এই ফর্মালডিহাইডে, বেসিক্যালি ফর্মালডিহাইড কখন হবে, যখন হচ্ছে দুই পাশে 2টা হাইড্রোজেন থাকবে আর কি। যে ফর্মালডিহাইডে কার্বনের সংকরণ কি, sp2, এবং পরের বছরই কোশ্চেন আসে যে এখানে কার্বনের মানে ফর্মালডিহাইডের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। তো এই সহজ 2টা জিনিস কিন্তু এখান থেকে কোশ্চেন আসছিল পরীক্ষায়। সো দেন নেক্সট হচ্ছে আমরা যেটা আসলে বুঝতে চাচ্ছি সেটা এখান থেকে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি যেটা, এই যে কার্বনিল গ্রুপটা আছে, এই কার্বনিল গ্রুপটার মধ্যে কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড আছে, এবং কার্বনের 2টা হাত আমি খালি রাখছি, 2 হাতে আমি কিছু দেই নাই। এবং আমি কিন্তু ইচ্ছা করে একটা কাজ করছি, দেখো এই বন্ড অ্যাঙ্গেলটাকে 120 ডিগ্রি বোঝানোর জন্য সবসময় কিন্তু আমি চেষ্টা করব যে এই জায়গাতে যেন এটা অ্যাঙ্গেল করে লেখা থাকে। আমি নিজেও কিন্তু সবসময় এই কাজটা করবো এবং সবসময় অ্যাঙ্গেল করেই লিখব। তো এখন এই কার্বনের 2 হাতে কী আছে সেই জিনিসটা যদি আমরা একটু দেখি, দেখো কার্বনের 2 হাতে যদি আমি 2টা হাইড্রোজেন দিই, তাহলে এটা বেসিক্যালি কী হয়, এটা হয় যেটা, সেটা হচ্ছে এটা হয় HCHO। এখানে কার্যকরীমূলক হচ্ছে অ্যালডিহাইড কার্যকরীমূলক, এটা একটা অ্যালডিহাইড, এবং এটা হচ্ছে অ্যালডিহাইডের প্রথম সদস্য, দিস ইজ ফর্মালডিহাইড। আমি যদি এই জায়গায় এইচের পরিবর্তে একটা অ্যালকাইল দিতাম, তাহলে কি পাইতাম আমি, RCHO। এই 2টাই কিন্তু অ্যালডিহাইড। বাট আমি যদি 2 পাশে 2টা অ্যালকাইল দিতাম, তাহলে কি হতো, দেখো 2 পাশে 2টা অ্যালকাইল মানে দিস ইজ কিটোন, মানে RCOR। তো আশা করি আমরা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের খুব জেনারেল স্ট্রাকচারগুলো বুঝাতে পারছি, যে 2 পাশে 2টা অ্যালকাইল থাকলে সেটাকে আমি কিটোন বলবো, আর যদি 2 পাশে 2টা হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইডের প্রথম সদস্য ফর্মালডিহাইড। আর যদি এক পাশে একটা অ্যালকাইল থাকে এবং এই পাশে একটা হাইড্রোজেন, অথবা এই পাশে অ্যালকাইল এই পাশে হাইড্রোজেন থাকে, ইন দ্যাট কেস সেটাকে আমরা কী বলবো, সেটাকে অ্যালডিহাইড বলবো। সো না এখন আমরা যে জিনিসটা আসলে দেখবো সেটা হচ্ছে, আমি কিন্তু চাইলে এই জায়গায় আরেকটা কাজ করতে পারি। আমি হচ্ছে এই জায়গায় অ্যালডিহাইড এবং কিটোনের কিন্তু অ্যালিফেটিক কেন, কারণ এখানে দেখো সবই হচ্ছে কার্বন কার্বনে একক বন্ধন আছে, এখানে অ্যালকাইল আছে, অ্যারোমেটিক সম্পর্কে তোমাদের ধারণা আছে। সো অ্যারোমেটিক কেন না সেটা হয়তো তোমরা বুঝতে পারতেছো। বাট আমি যদি একটা কাজ করি, দেখো আমি যদি বেনজিনটাকে একটু লিখি, দিস ইজ বেনজিন। তো বেনজিনের প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন থাকে। বেনজিনের একটা নাম আছে অ্যারিন, নট আইরিন, দিস ইজ অ্যারিন। তো আমরা জানি যে আমি যদি একটা অ্যালকাইল, সাপোজ একটা অ্যালকেন হচ্ছে মিথেন থেকে যদি আমি সামহাও একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দিই, তাহলে আমি কী পাবো, মিথাইল। মিথাইল কেন, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে অ্যালকাইল। তাহলে মিথেন থেকে হাইড্রোজেন বাদ দিলে কী পাওয়া যাবে, মিথাইল। যেহেতু কার্বনের সাথে হাইড্রোজেনের 4টা বন্ড আছে, তো আমি যদি সামহাও একটা হাইড্রোজেনকে বাদ দিই, তাহলে অবভিয়াসলি কার্বনের একটা হাত খেলি, সো দ্যাট ইজ আমি কিন্তু একটা বন্ড দেখায় দেন CH3 লিখছে। সিমিলারলি আমি যদি বেনজিন থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিই, তাহলে অ্যারিন হয়ে যাবে কিন্তু তখন অ্যারাইল, এবং এই অ্যারাইলটাকে শর্ট ফর্মে AR দিয়ে লেখা যায়। তো আমি যদি একটা কাজ করি, আমি হচ্ছে এই জায়গায় আর এর পরিবর্তে AR লিখি, তার মানে তখন স্ট্রাকচারটা কী দাঁড়াচ্ছে, যে R বা H C ডাবল বন্ড ও, এখানে আমি ধরলাম AR, মানে অ্যারাইল মানে এখানে একটা বেনজিন রিং, রাইট। সিমিলারলি আমি যদি এই জায়গায় একটা কাজ করি, R বা H এর পরিবর্তে এখানে একটা অ্যারাইল দিই, তাহলে স্ট্রাকচারটা কী হলো, আসলে স্ট্রাকচারটা হলো কাইন্ড অফ এরকম। একটু যদি বোর্ডটা একটু ক্লিয়ার করি আর Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তোমাদের জন্য সুবিধা হবে। স্ট্রাকচারটা তখন দাঁড়াচ্ছে এরকম, যে 2 পাশে 2টা বেনজিন, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এখানে আরেকটা বেনজিন। তো এটা কিন্তু হচ্ছে আসলে এটা বলে ডাইফিনাইল কিটোন। ডাইফিনাইল কিটোন কেন বলো, তোমরা তো বলতে পারো যে ভাই একটু কথা বললেন এটা হচ্ছে অ্যারাইল, তাহলে ডাইরাইল কিটোন বলা হচ্ছে, তাহলে কেন ডাইফিনাইল কিটোন কেন বলছেন। মজার ব্যাপার হচ্ছে বেনজিনের আরেকটা বাণিজ্যিক নাম হচ্ছে ফিন। সো ফিন থেকে হাইড্রোজেন সাথে নাম হয়ে যাবে ফিনাইল, তাই ডাইফিনাইল কিটোন। তো আশা করি মোটামুটি অ্যালডিহাইড এবং কিটোনের স্ট্রাকচার সম্পর্কে, সেটা অ্যালিফেটিক হোক বা অ্যারোমেটিক হোক, মোটামুটি একটা আইডিয়া হয়েছে। তো অ্যালডিহাইড এবং কিটোনের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে
এরা হচ্ছে একটা বিশেষ ধরনের বিক্রিয়া দেয়। সেই বিক্রিয়াটা কেন দেয় সেটা নিয়ে একটু আগে কথা বলি, দেন হচ্ছে সেই বিক্রিয়াটা কি সেটা সম্পর্কে আলোচনা করব। বিক্রিয়াটা হচ্ছে সাপোজ আমি শুধু কার্বনিল গ্রুপটা যদি রাখি, কার্বনিল গ্রুপে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, তার মধ্যে সিগমা বন্ড একটা পাই বন্ড হচ্ছে উইক হয় সবসময়। যেহেতু পাই বন্ড উইক, তাহলে আমি বলতে পারি দেখো যে পাই বন্ডের ইলেকট্রন অক্সিজেন নিচের দিকে টানছে, তাহলে অক্সিজেন হবে ডেল্টা মাইনাস, কার্বন হবে ডেল্টা প্লাস। তো আশা করি তোমাদের এই ডেল্টা মাইনাস প্লাস সম্পর্কে খুব আইডিয়া আছে, বাট তারপরে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে দেখো, ধরো এ আর বি এর মধ্যে একটা বন্ড আছে, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, বললাম একটা ডট একটা ক্রস। ডটটা বললাম যে এ দিছে, ক্রসটা দিছে বি। তোমরা জানো সমযোজী বন্ধনে একটা বন্ধন হইতে গেলে দুইটা ইলেকট্রন শেয়ার করে, একজন একটা ইলেকট্রন শেয়ার করে আরেকজন একটা শেয়ার করে, দেন তাদের মাঝখানে ইলেকট্রনটা কি হয়, মিউচুয়াল শেয়ারিংয়ের মাধ্যমে একটা বন্ড হয়, এবং বন্ডের ইলেকট্রন তাদের মাঝামাঝি থাকার কথা। এটা হলো সমযোজী বন্ধনের মূল কথা। কিন্তু দেখা যায় যে এ অথবা বি দুজনের মধ্যে কারো না কারো এই বন্ড ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি বা অ্যাট্রাকশন একটু বেশি থাকে। তো দেখা যায় ইলেকট্রন মাঝামাঝি না থেকে কারো একজনের দিকে থাকে। ধরো এ আর বি এর মাঝামাঝি ইলেকট্রন থাকার কথা, কিন্তু বি এর ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি বেশি, ইলেকট্রন বি এর দিকে যায় থাকতেছে, ঝুঁকে থাকতেছে। তার মানে ইলেকট্রন ইজ নট এ পয়েন্ট, ইলেকট্রন ইজ লাইক এ ক্লাউড, একটা মেঘের মতো। তাহলে ধরো এই মেঘটা হচ্ছে এই জায়গায় এসে আছে, তো এর ইলেকট্রন কিন্তু কমপ্লিটলি বি নিয়ে নেয়নি, পার্শিয়ালি নিজের দিকে টানছে। ইলেকট্রন ছিল দুটো, একটা ডট একটা ক্রস। তো ডট এবং ক্রসের মধ্যে ধরলাম ডটটা দিছে এ, ক্রসটা দিছে বি। সো আলটিমেটলি বলতে পারি আমি দুইটা ইলেকট্রনের মধ্যে বি দুইটাই টানছে, বাট একটা নিজস্ব, যেহেতু আরেকটা এর এবং সেটা পুরোপুরি নেয়, পার্শিয়ালি নিছে, তাহলে বি পার্শিয়ালি একটা মাইনাস, তাহলে এ পার্শিয়ালি একটা প্লাস। সো আলটিমেটলি দেখো টোটাল চার্জ কিন্তু জিরো। সিমিলারলি এই জায়গাতে যেহেতু একটা পাই বন্ডের পোলারাইজেশন হচ্ছে, পাই বন্ডের ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টানছে, সো দ্যাট ইজ একটা মাইনাস হচ্ছে অক্সিজেন, আরেকটা প্লাসকে সেটা হচ্ছে কার্বন। সো এই যে একটা ব্যাপার, এখানে কার্বনিল গ্রুপটা পোলার গ্রুপ হিসেবে কাজ করছে। তো এই কার্বনিল গ্রুপটা যেহেতু পোলার গ্রুপ হিসেবে কাজ করছে, এই গ্রুপটার সাথে সাপোজ সাথে আমি যে একটা নিউক্লিওফাইলকে নিয়ে আসি, একটা নিউক্লিওফাইল আসছে, বেটা এসে দেখতেছে এখানে কার্বনটা পজিটিভ, সে কী করবে, বলবে কার্বন আয় হাত মেলাই। নিউক্লিওফাইল কার্বনের সাথে একটা বন্ড করার চেষ্টা করবে, কারণ কার্বনের তো ইলেকট্রনের অভাব, আর নিউক্লিওফাইল নেগেটিভ চার্জ যদি তার কাছে ইলেকট্রন বেশি। সো কার্বন লোভ সামলাতে পারবে না, বলে যে ঠিক আছে আয় হাত মেলাই। তো যখন হাত মেলাবে তখন অবস্থাটা কী দাঁড়াবে, যে কার্বনের দুইটা হাত তো অলরেডি আসেই, এই বেটা কার্বন নিউক্লিওফাইলের সাথে লোভ সামলাতে না পারে আরেকটা হাত বাড়াইছে। এখন দেখা যাচ্ছে তার তো একটা দুইটা তিনটা বন্ড হয়ে গেছে, সে তো চারটা বন্ডে বেশি রাখতে পারবে না, তাহলে অক্সিজেনের সাথে সে কিন্তু ডাবল বন্ড রাখতে পারছে না, তখন তাকে সিঙ্গেল বন্ড করতে হবে। তার মানে পাই বন্ডটাকে কমপ্লিটলি অক্সিজেনকে দিয়ে দিতে হবে, মানে পাই বন্ডের যে দুইটা ইলেকট্রন আছে ডট ক্রস, দুইটা ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দিতে হবে। আগে ছিল পার্শিয়ালি দিচ্ছে, এখন কিন্তু পার্শিয়ালি না, সে বাধ্য পুরোটা দিয়ে দিতে, তাহলে অক্সিজেনটা হয়ে যাবে কি একটা ডিরেক্টলি মাইনাস। আমি যদি বলি বিক্রিয়াটা অ্যাসিড ক্যাটালাইজড বা অম্লীয় মাধ্যমে হয়েছে, তার মানে এখানে একটা প্রোটন ছিল, অবশ্যই অম্লীয় মাধ্যম হলে, তাহলে আলটিমেটলি এই জায়গায় একটা প্রোটন আসবে। সো আমি এখান থেকে কি পাবো, এখান থেকে একটা নতুন প্রোডাক্ট পাইলাম। ঘটনা যেটা ঘটছে, একটা নিউক্লিওফাইল এসে এখানে যুক্ত হয়েছে, তাই এই ধরনের বিক্রিয়াকে বলা হয় নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া বা যুত বিক্রিয়া। তাহলে এই যে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া, এই বিক্রিয়াতে দেখো কার্বনটা প্লাস, তাই নিউক্লিওফিলের সাথে তার সাথে কী করছে, অ্যাটাচ হওয়ার চেষ্টা করছে। কার্বনের প্লাস যত বেশি, নিউক্লিওফাইল তত দ্রুত আসবে। কার্বনের প্লাস মানে পজিটিভিটি, কার্বনের পজিটিভিটি যত কম, নিউক্লিওফাইল তত দেরিতে আসবে বা স্লো আসবে। এখন কথা হচ্ছে কার্বনটার পজিটিভিটি কতটুকু, এটা ডিপেন্ড করে কার উপরে। কার্বনের পজিটিভিটি ব্যাপারটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করে এই কার্বনের আশপাশের পরিবেশের উপরে। তাহলে আমি জিনিসটা মুছে কার্বনের আশপাশের পরিবেশ নিয়ে একটু কথা বলি। কেন পরিবেশের উপরে ডিপেন্ড করে, ব্যাপারটা হচ্ছে দেখো, এই যে কার্বনিল গ্রুপ, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, দুই পাশে হাত খালি দিছি আমি। এখন ঘটনা কটা ঘটতে পারে দেখো, কেস কিন্তু আমাদের কাছে তিনটা, একটু আগে আমরা আলোচনা করছি। এরকম হতে পারে, এই যে ডাবল বন্ডও, এখানে একটা হাইড্রোজেন হতে পারে, এখানে একটা অ্যালকাইল, আমি অ্যালকাইল হিসেবে মিথাইলকেই কনসিডার করলাম জাস্ট ফর অ্যান এক্সাম্পল এই মুহূর্তে। এ পাশে হাইড্রোজেন, এর পাশে আমি আরেকটা মিথাইলকে কনসিডার করলাম, মানে দুই পাশে দুইটা মিথাইল। এখন আমি একটা অপশন দিলাম, নিউক্লিওফাইলকে নিয়ে আসলাম, বললাম নিউক্লিওফাইল এবার তুই তিনজনের কাছে কার কাছে আগে যাবি। নিউক্লিওফাইল এসে দেখতেছে সবার কাছেই কার্বনিল গ্রুপ, সবাই হচ্ছে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, মানে সবাই পোলার হয়ে আছে, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হয়ে আছে। এখন নিউক্লিওফাইলের কাছে হচ্ছে প্যারায় পড়ছে, সে আচ্ছা সবাই তো প্লাস, যাবো কার কাছে। তো নিউক্লিওফাইল যখন দেখলে এরকম অবস্থা, তখন সে চিন্তা করবে আচ্ছা তিনটা যে প্লাস আছে কার্বন, আমার কাছে অপশন তিনটা, আমি কোনটার কাছে যাব, যে কার্বনটা সবচেয়ে বেশি প্লাস বা যে কার্বনটার পজিটিভিটি সবচেয়ে বেশি, আমি তার কাছে যাব। আচ্ছা কার কাছে যাবে, বুঝবে কি করে পজিটিভিটি বেশি কোথায়,
এই জিনিসটা ফাইন্ড আউট করার জন্য আমরা যেটা করবো, আমরা হচ্ছে দুইটা জিনিসের হেল্প নেব। নাম্বার 1, স্টেরিক ফ্যাক্টর বা স্টেরিক বাধা। নাম্বার 2, প্লাস আই। হোয়াট ইজ প্লাস আই? এটাকে বলা হয় ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশ ধর্ম। হোয়াট ইজ প্লাস আই? প্লাস আই মিনস ধনাত্মক আবেশ ধর্ম। ধনাত্মক আবেশ ধর্ম বলতে কি বোঝায়? সাপোজ সে দ্যাট একটা যোগে এরকম একটা কার্বন আছে, কার্বনটার সাথে এখানে একটা হ্যালোজেন ছিল। হ্যালোজেন কি করছে? হ্যালোজেন হচ্ছে এখানে দুটো বন্ড ইলেকট্রন আছে, কার্বনের 3 দিকে 3টা অ্যালকাইল। এখন এই হ্যালোজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে অবভিয়াসলি বেশি, তাহলে হ্যালোজেন কি করবে? বন্ড ইলেকট্রন নিচের দিকে টানবে, তাহলে হ্যালোজেনটা ডেল্টা মাইনাস হবে আর কার্বনটা ডেল্টা প্লাস হবে। যেহেতু একটা হ্যাপাজয়েড হয়ে গেছে, আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি, এটা অন্য কালার ইউজ করি। তাহলে হ্যালোজেনটা এখানে মাইনাস হচ্ছে, আমি ইলেকট্রনগুলো না দেখাই, হ্যালোজেনগুলো হচ্ছে এখানে মাইনাস হইল, কার্বনটা ডেল্টা প্লাস। তখন এই কার্বন যখন প্লাস হয়ে গেল, তখন হচ্ছে কার্বনের আশপাশে যে অ্যালকাইল গ্রুপগুলো আছে, এই অ্যালকাইল গ্রুপগুলো কি করবে? অ্যালকাইল গ্রুপ মানে কি আসলে? ধরো আমি অ্যালকাইল হিসেবে নিলাম মিথাইল। মিথাইল মানে কি? এই যে ধরো কার্বন প্লাস, হ্যালোজেন আছে এখানে, এখানে হাইড্রোজেন 3টা, ধরো মিথাইল। তো হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে 2.1 আর কার্বনের হচ্ছে 2.5, তাহলে আলটিমেটলি দুজনের মধ্যে পার্থক্য কত দেখো? 0.4। সো দ্যাট মিনস এই হাইড্রোজেন এবং কার্বনের যে বন্ড ইলেকট্রন সেটা কিন্তু কার্বনের দিকে ঝুঁকে থাকবে। তাহলে অ্যালকাইল গ্রুপটা কি করবে? তার 3 পাশে যে 3টা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের ইলেকট্রনগুলো টাইনা নিজের কাছে নিয়ে আসা সে তার পার্শ্ববর্তী প্লাস কার্বনটার দিকে দিবে। দিস ইজ কল্ড ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্ট মানে যখন হচ্ছে কোনো একটা কার্বনের দিকে ইলেকট্রনের ফ্লো আসে। আবারও বলছি, ইলেকট্রন কখনো একটা পয়েন্ট না, ইলেকট্রন হচ্ছে একটা মেঘের মতো। তার মানে এই জায়গায় যদি ধরো ইলেকট্রনের মেঘ থাকতো, কাইন্ড অফ এরকম একটা মেঘ, কার্বন কি করছে? টাইনা সেই মেঘটাকে নিয়ে কি করতেছে? ধরো একটু স্যাপটা করে, কাইন্ড অফ এরকম করে তার পার্শ্ববর্তী কার্বনটার দিকে দিচ্ছে। এই যে একটা ফ্লো আসতেছে কার্বনের দিকে, এটাকে বলে ইন্ডাকটিভ ইফেক্ট। এখন যেহেতু কার্বনের দিকে আসতেছে, দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। বাট এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, এই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস কেন হয়েছে? বিকজ কার্বনের ইলেকট্রন কার দিকে চলে যাচ্ছে হ্যালোজেনের দিকে। সো দিস ইজ নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, বিকজ এটা কই চলে যাচ্ছে? কার্বন থেকে হ্যালোজেনের দিকে। এখন তোমাদের মাথায় প্রশ্ন করতেছে, আচ্ছা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বললেন, বুঝলাম, কোন বন্ধনের জন্য? রিমেম্বার দ্যাট দিস ইজ অলওয়েজ ফর সিগমা বন্ড। এটাকে বলে পোলারাইজেশন অফ সিগমা বন্ড। যদি পোলারাইজেশন অফ সিগমা বন্ডে ইলেকট্রন কার্বনের দিকে আসে, দ্যাট ইজ প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট। যদি কার্বন থেকে দূরে সরে যায়, দ্যাট ইজ নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে আশা করি আমরা বুঝতে পারতেছি এখানে যে ইন্ডাকটিভ ইফেক্টটা কি, প্লাস ইন্ডাকটিভ ইফেক্টটা কি, মাইনাস ইন্ডাকটিভ ইফেক্টটা কি। বাট আমি কিন্তু এখানে উল্লেখ করে বলেই দিছি, আমি দুইটা জিনিসকে কনসিডার করবো এখানে। নাম্বার 1 ইজ স্টেরিক ফ্যাক্টর অ্যান্ড অ্যানাদার 1 ইজ ইন্ডাকটিভ ইফেক্ট। মজার ব্যাপার হচ্ছে দেখো, এখানে একটা হাইড্রোজেন কার্বনের এই পাশে ছোট্ট গ্রুপ, হাইড্রোজেন ছোট্ট গ্রুপ, আকারে ছোট। এটা মিথাইল আকারে বড় গ্রুপ, ছোট গ্রুপ, বড় গ্রুপ, বড় গ্রুপ। তো এই ব্যাটা নিউক্লিওফাইল যখন আসবে, আজ থেকে দেখবে আচ্ছা আমি যদি থার্ডটার কাছে যাই, আমার কিন্তু যাওয়ার জন্য অপশন হচ্ছে কোনটা? এই রাস্তা। এই রাস্তা গিয়ে দেখলাম দুটো বড় বড় গ্রুপ বসে আছে, তো আমি তো ধাক্কা খাবো ওই জায়গায়, যে বাধা পাবো। তাহলে বাধা মানে স্টেরিক বাধা, স্টেরিওগত বাধা। স্টেরিও মানে 3 ডাইমেনশনাল পজিশন বা ত্রিমাত্রিক অবস্থান, এটাকে বাংলায় বলে ত্রিমাত্রিক অবস্থানগত বাধা। তাহলে ত্রিমাত্রিক অবস্থানগত কারণে দুটো মিথাইল গ্রুপ থাকার কারণে, বড় বড় দুটো গ্রুপ থাকার কারণে নিউক্লিওফাইল যাইতে এখানে বাধা পাচ্ছে, তাহলে নিউক্লিওফাইল এদিকে যাবে না। সে বলবে আচ্ছা বাধা কই কম আছে দেখি। সে এবার দ্বিতীয়টার কাছে আসলে এসে দেখলো আচ্ছা এখানে একটা ছোট গ্রুপ, একটা বড় গ্রুপ। আচ্ছা এখানে তো বাধা একটু কম, কিন্তু এবার দেখতেছে আচ্ছা এইখানে তো দুটোই ছোট গ্রুপ, তাহলে এখানে তো বাধা আরও কম। সো দ্যাট মিনস আমার এখন আগে কই যাওয়া উচিত? এই জায়গায় যাওয়া উচিত। দেন যাবে কই? এই জায়গায়। দেন হচ্ছে এই জায়গায় যাবে। তার মানে প্রায়োরিটি বেসিসে সবার আগে আসবে কার কাছে? ফর্মালডিহাইডের কাছে, তারপরে এই অ্যালডিহাইডটার কাছে যাবে, তারপরে যাবে কার কাছে? কিটোনের কাছে। তাহলে এই ডিসকাশন থেকে আমি কি বুঝলাম? নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ায় প্রায়োরিটি যদি আমরা বিচার করতে যাই, তাহলে আমি বলতে পারি HCHOর চাইতে আসলে কি? এই HCHO প্রায়োরিটি কার থেকে বেশি হবে? Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. সেটা হচ্ছে RCHO থেকে বেশি হবে। আর এই RCHOর প্রায়োরিটি কার থেকে বেশি হবে? RCOR থেকে বেশি হবে। সো দ্যাট মিনস এই জায়গায় বলা যায় যে ফর্মালডিহাইড হচ্ছে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার সবচেয়ে বেশি সক্রিয়, কারণ নিউক্লিওফিল তার কাছে সবার আগে আসতেছে। দেন যাচ্ছে অন্য অ্যালডিহাইডের কাছে, মানে যে এইখানে যে অ্যালডিহাইডটা আছে সেটার কাছে। দেন যাচ্ছে কার কাছে? কিটোনের কাছে। সো এই জন্য মাঝে মাঝে একটা কোয়েশ্চেন আসে যে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া কোনটা সক্রিয়তা বেশি। বলে যে ভাই এগুলো তো খুব মোয়া প্রশ্ন, এগুলো কি আসলে অ্যাডমিশন এক্সামে দিবে? চলো একটু তাহলে একটু এক্সপ্লোর করার চেষ্টা করি আসলে অ্যাডমিশন এক্সামে কী দিতে পারে। আচ্ছা
আমরা কিন্তু অলরেডি স্টেরিক ফ্যাক্টর দিয়ে অ্যান্সার দিয়ে ফেলছি, বাট এভাবে অ্যান্সারটা আমরা অন্যভাবে একটু চিন্তা করতে হবে। প্লাস আই দিয়ে, আমি প্লাস আই বলতে ভুলে গেছি। প্লাস আই দিয়ে কীভাবে চিন্তা করতে হবে দেখো, যেহেতু এখানে দুইটা অ্যালকাইল গ্রুপ কার্বন পজিটিভের দিকে কী করতে হবে, পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে ইলেকট্রনের ফ্লো দিবে। একটা অ্যালকাইল গ্রুপ একজন দিবে, এপাশে হাইড্রোজেন খুব একটা সাপোর্ট দিতে পারবে না। তার মানে নিউক্লিওফাইল কিন্তু এটাও বিচার করবে খালি বাধা না, কোন কার্বনটার পজিটিভিটি বেশি। যেহেতু থার্ড অপশনটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কার্বনকে দুই দিক থেকে দুজন ইলেকট্রনের সাপোর্ট দেয়, তাহলে কার্বনের ইলেকট্রনের ডেন্সিটি দুই পাশ থেকে আসার কারণে তার পজিটিভিটি কমে যাবে। এর পজিটিভিটি কমবে, বাট যেহেতু একজন সাপোর্ট দেয় অবশ্যই তার পজিটিভিটি থার্ডটা থেকে একটু বেশি থাকবে এবং প্রথমটার পজিটিভিটি সবচেয়ে বেশি থাকবে। সো পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে কিন্তু এটাকে বিবেচনা করা যায়। এখন আমি যদি তোমাদেরকে আরেকটা জিনিস একটু বুঝাই, আরও কয়েকটা এক্সাম্পল দিতে, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। সেটা হচ্ছে দেখো যে আমি ফর্মালডিহাইডের সক্রিয়তা অবশ্যই অন্য যে কোনো অ্যালডিহাইড থেকে বেশি, তেমন একটা কাজ করলাম। অন্য যে কোনো অ্যালডিহাইডের মধ্যে আগে লিখলাম হচ্ছে CH3C ডাবল বন্ড O H, এটা একটা, আরেকটা হচ্ছে CH3CH2C ডাবল বন্ড O H। আবারও বলো, নিজে নিজে চিন্তা করে, তাহলে আমরা কয়টা জিনিস কনসিডার করবো, দুইটা ফ্যাক্টর। নাম্বার 1 একটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর, আরেকটা কি, আরেকটা হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ মানে প্লাস আই। অ্যালকাইল গ্রুপ প্লাস আই, অ্যালকাইল গ্রুপ এই যে এটা একটা অ্যালকাইল গ্রুপ প্লাস আই, অ্যালকাইল গ্রুপ প্লাস আই। বাট এখন মজার ব্যাপার হচ্ছে দেখো, এই অ্যালকাইল গ্রুপটার আকার বড়, এই অ্যালকাইল গ্রুপের আকার ছোট, তাহলে এই জায়গায় স্টেরিক ফ্যাক্টর কাজ করবে বেশি, এই জায়গায় কম কাজ করবে। অ্যালকাইল গ্রুপে কার্বন সংখ্যা এখানে দুইটা, তাহলে দুইটা কার্বন সাপোর্ট দিবে কটা, দুইটা। তাহলে এখানে দেখো আমি দুইটা তীর চিহ্ন দিয়ে বুঝাইলাম যে এই কার্বনের গ্রুপটাকে সাপোর্ট দিচ্ছে, আর এখানে একটা তীর চিহ্ন দিয়ে বুঝলাম যে একজন কার্বন সাপোর্ট দিচ্ছে। তাহলে একটা কার্বন যতটুকু সাপোর্ট দিবে, দুইটা কিন্তু তার থেকে বেশি সাপোর্ট দিবে। তাহলে প্লাস আই কোথায় বেশি, সেকেন্ডের ক্ষেত্রে প্লাস আই বেশি। তাহলে সেকেন্ডের ক্ষেত্রে যদি প্লাস আই বেশি হয়, তার মানে সেকেন্ড যে কার্বনটা আছে সেই কার্বনটার পজিটিভিটি কমে যাবে। তাহলে নিউক্লিওফাইল আগে কার কাছে যাবে, প্রথমটার কাছে। তাহলে অবভিয়াসলি প্রথমটার সক্রিয়তা বেশি হবে নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়ার ক্ষেত্রে। নাও কাম টু দ্য পয়েন্ট, আরেকটু প্যাচ লাগাই। প্যাচটা কি, প্যাচটা হচ্ছে ধরো এই স্ট্রাকচারটাকে আমি এখানে একটু মডিফাই করব। মডিফাইড স্ট্রাকচারটা কেমন, ধরো সাপোজ সে দ্যাট ক্লোরিন CH2C ডাবল বন্ড O H, আর এখানে দিলাম CH3C ডাবল বন্ড O H। তো এখন কথা হচ্ছে আমি একটা জিনিস চিন্তা করবো এবার, এখানে দেখো কার্বন আছে, কার্বন কিন্তু মিথাইল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ, সে কিন্তু পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে একটা সাপোর্ট দিবে, ফাইন দিচ্ছে। বাট এই জায়গায় দেখো একটা ক্লোরিন আছে, ক্লোরিনটার কিন্তু কার্বন থেকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ক্লোরিন কী করবে, কার্বন থেকে ইলেকট্রন নিচের দিকে টানবে। তাহলে এই CH2 কার্বনের পক্ষে কিন্তু আর পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেখানো সম্ভব না, সে এবার নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেখানো শুরু করবে, সে কার্বনিল গ্রুপের কার্বন থেকে ইলেকট্রন নিচের দিকে টানবে। তাহলে এই গ্রুপটা যদি ইলেকট্রন না দিয়ে উল্টা আরও কার্বনিল গ্রুপ থেকে ইলেকট্রন টানে, তাহলে কার্বনিল গ্রুপের পজিটিভিটি অনেক বেড়ে যাবে। বাট এই যে মিথাইল গ্রুপ সে তো দিচ্ছে সাপোর্ট, তাহলে তার পজিটিভিটি একটু কম থাকবে, যদিও পজিটিভ বাট তার পজিটিভিটি একটু কম হবে। তাহলে সক্রিয়তা অবশ্যই প্রথমটার বেশি। এখন কথা হচ্ছে আমি যদি ক্লোরিনের জায়গায় ফ্লোরিন দিই, ক্লোরিনের জায়গায় ফ্লোরিন দিলে কী হবে দেখো, ক্লোরিনের জায়গায় ফ্লোরিন দিলে সিম্পল হিসাব, ভাই ক্লোরিনের চেয়ে ফ্লোরিনের তড়িৎ বেশি, ফ্লোরিন টানবে বেশি, তাহলে দুইটা তীর চিহ্ন দিলাম যে বেশি টানতেছে বোঝানোর জন্য, তাহলে অবভিয়াসলি এটার সক্রিয়তা বেশি হবে। তো আশা করি এই ধরনের প্রবলেম যদি তোমাদেরকে অ্যাডমিশন এক্সামে দেওয়া হয়, অবভিয়াসলি তোমরা এটা সলভ করতে পারবে। যে কোনো ধরনের প্রবলেম দেওয়া থাকলে এই রকম যদি প্যাচ পোস্ট লাগিয়েও দেয়, তার মানে আমরা এখন থেকে কয়টা জিনিস আসলে ক্লিয়ার হলো। নাম্বার 1, অ্যালডিহাইড কেটনের মোটামুটি একটা স্ট্রাকচার, নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া, দেন হচ্ছে এই নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়ার সক্রিয়তা কোনটার বেশি কোনটার কম। তাইলে এখন আমরা একটা কাজ করি, এই অ্যালডিহাইড এবং কিটোনের কিছু বিক্রিয়া দেখে ফেলি, এবং অবশ্যই নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া বারবার কথা বলছি, তাহলে নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়াটাকে কেমন হয় সেটা একটু দেখার চেষ্টা করি। ধরো যেহেতু কার্বনিল গ্রুপ সবাই হচ্ছে একই রকম বিক্রিয়া দিবে, হয় কেউ আগে দিবে কেউ পরে দিবে, কারো সক্রিয়তা কম কারো সক্রিয়তা বেশি। আমি জাস্ট কার্বনিল গ্রুপটাই লিখলাম, আর কিছু লিখলাম না। এখন দেখো এই জায়গায় কার্বন অক্সিজেন ডাবল বন্ডের মধ্যে অবশ্যই অক্সিজেন ডেল্টা মাইনাস, কার্বনটা ডেল্টা প্লাস। আমি বললাম এবার একটা বিকারক আসছে, সে হচ্ছে AB, এতে এটা হচ্ছে প্লাস, বিটা মাইনাস, বিটা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, তোমাদের একটু রিকল করার চেষ্টা করো তোমরা। নিউক্লিওফাইল কিন্তু দু ধরনের, একটা হচ্ছে তোমার চার্জ নিউক্লিওফাইল, আর এটা হচ্ছে নিউট্রাল। মানে নিউট্রাল মানে কোনো চার্জ থাকবে না এরকম নিউক্লিওফাইল। যেহেতু নেগেটিভ চার্জ, নিউক্লিওফাইল মানে
নিউক্লিয়াসের প্রতি ফিলিয়া, নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জের প্রতি ফিলিয়া মানে নিউক্লিওফাইল। সো যেহেতু বিটা মাইনাস, তাহলে অবভিয়াসলি সে নিউক্লিওফাইল, তাহলে তার ফিলিয়া থাকবে কার প্রতি? তার ফিলিয়া থাকবে এই কার্বনের প্রতি। তো আলটিমেটলি এই যে নিউক্লিওফাইলের কথা বললাম তোমরা একটু রিকল করে নিবা ইন দ্য মিন টাইম। এখন দেখো তাহলে বিটা যদি আমার কার কাছে যায়? কার্বনের কাছে যায়, তাহলে কার্বনের অবভিয়াসলি অক্সিজেনের সাথে ডাবল বন্ড রাখতে পারবো, অক্সিজেন মাইনাস হবে, একটু আগে দেখাইছি। তাহলে এ প্লাসটা কার কাছে যাবে? সে চলে যাবে শুধু অক্সিজেনের কাছে। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসবে, আচ্ছা ভাই এই যে এবিটা দেখতে কেমন? আপনি তো এ আর বি হচ্ছে একটা কিছু একটা দিয়ে দেখাইলেন, ধরেন আমি বললাম হাইড্রোজেন সায়ানাইড, তাহলে নিজেরা ফাইন্ড আউট করেন আসলে এখানে প্লাস কোনটা মাইনাস কোনটা। অবভিয়াসলি মাথায় আসছে ভাই সায়ানাইডটা মাইনাস, হাইড্রোজেনটা প্লাস, তাহলে সিম্পল এই জায়গায় বসে দিন, বি এর জায়গায় সায়ানাইড হবে, এর জায়গায় হাইড্রোজেন বসবে। যদি এটা হয় তাহলে আমি একটা কাজ করি, এটাকে দিলাম এই যে এই সেম যৌগটার মধ্যে এখানে আমি হাইড্রোজেন সায়ানাইড যুক্ত করলাম, তাহলে কি প্রোডাক্ট পাবো আমি? দেখেন প্রোডাক্ট হবে কাইন্ড অফ এরকম যে OH, এখানে সায়ানাইড আসবে, এই যে হচ্ছে আপনার দুটো হাত খালি, কথা আমি দুটো হাত তো খালি দেখাইছি, আমি কিছু দেখাইনি দুই হাতে। এই প্লাসটা গেল অক্সিজেনের কাছে আর সায়ানাইডটা আসলো কার কাছে? কার্বনের কাছে। এখন এটাকে যদি হচ্ছে আপনি হাইড্রোলাইসিস করেন অ্যাসিডিক মিডিয়াতে বা অ্যালকালাইন মিডিয়াতে, যে মিডিয়াতেই করেন না কেন, মনে রাখবেন আপনি যদি সায়ানাইডকে আদ্র বিশ্লেষণ করেন, সায়ানাইডকে যদি আপনি হচ্ছে হাইড্রোলাইসিস করেন, সেটা অম্লীয় মাধ্যম হোক বা ক্ষারীয় মাধ্যম হোক, তাহলে আলটিমেটলি আপনি পাবেন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অ্যামোনিয়া। তাহলে এই জায়গায় অবশ্যই সায়ানাইডটা তখন কী হবে? হাইড্রোলাইসিস হবে, হয়ে কী বানাবে? OH, এটা হয়ে যাবে COOH, মানে কার্বনটা হয়ে যাবে COOH আর নাইট্রোজেনটা হয়ে যাবে অ্যামোনিয়া। তার মানে এই যে কম্পাউন্ডটা, এটা কি আসলে একটা এমন একটা যৌগ যেখানে একটা OH গ্রুপ আছে এবং একটা কার্বক্সিলিক গ্রুপও আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপও আছে। তো এই সেম প্রবলেমটাই ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় আসছিল। কি আসছিল? যে এরকম একটা কিছু দেওয়া ছিল, AB বলা ছিল, দেন এরকম স্ট্রাকচার বলছে, বইলা দেন বলছে এটা হাইড্রোলাইসিস করে এটা পাওয়া গেছে। তো বলছে এবিটা কি জিনিস? তাহলে আপনি ব্যাক ক্যালকুলেশন করেন। আচ্ছা আপনি জানেন যে হাইড্রোলাইসিস করলে পরে অম্লীয় মাধ্যমে COOH কি থাকলে? সায়ানাইড থাকলে, তার মানে অবভিয়াসলি এখানে বি এর জায়গায় সায়ানাইড ছিল, আর যেহেতু এখানে OH হয়েছে তার মানে এই জায়গায় কি ছিল? অবশ্যই এর জায়গায় হাইড্রোজেন ছিল। তো অ্যান্সারটা কী হবে তখন? হাইড্রোজেন সায়ানাইড। ফাইন, আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন আমি অন্য একটা বিকারক নিই হাইড্রোজেন সায়ানাইড বাদ দিয়ে। অন্য বিকারক কি? সাপোজ তাদের আমি নিলাম ধরেন অ্যামোনিয়া। অ্যামোনিয়া যদি নেই তাহলে কী হবে? দেখেন অ্যামোনিয়াকে খুব সুন্দর মতো ভাঙবেন। কেমনে ভাঙবেন? অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে বন্ড ইলেকট্রন কার দিকে থাকবে? অবশ্যই নাইট্রোজেনের দিকে থাকবে। তার মানে আপনি একটা হাইড্রোজেনকে প্লাস আর নাইট্রোজেন NH2কে মাইনাস দেখাতে পারেন। তাহলে বুঝতেই পারতেছেন H প্লাসটা হচ্ছে A আর NH2 মাইনাস হচ্ছে B। সিমিলারলি আমি যদি আপনাকে বলি এই জিনিসটার কথা RMgX, ঝটপট নিজেরা মাথায় চিন্তা করেন হোয়াট ইজ RMgX? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে বলে গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারক নিয়ে একটা মজার মিথ প্রচলিত আছে। সেই মিথটা হচ্ছে ধারণা করা হয় বা ইতিহাসে এরকম একটা গল্প আসছে এরকম যে গ্রিগনার্ড হচ্ছে এই জিনিসটা নিজে আবিষ্কার করে নাই, এবারটা তার প্রফেসরের কাছ থেকে চুরি করছে। তার প্রফেসর তাকে একদিন এসে ল্যাবে বলছে, দেখো গ্রিগনার্ড, আমরা হচ্ছে এমন একটা বিকারক আবিষ্কার করছি যে বিকারক দিয়ে সব ধরনের জৈব যৌগকে সিনথেসিস করে দেয়, সেটা হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। গ্রিগনার্ড বেটা নিজের নামে চালাই দিছে, বাট দুঃখজনক ব্যাপার তার প্রফেসর নিজে আরেকজনের কাছ থেকে চুরি করছিল। কিন্তু প্রফেসর যার কাছ থেকে চুরি করছে সে কার কাছ থেকে চুরি করছে না নিজে বানাইছে সেটা কোনো কথা কোথাও বলা নাই। তো গ্রিগনার্ড বিকারকের RMgX একটা জিনিস সবসময় মনে রাখবা, এই MgXটা হচ্ছে বেসিক্যালি একটা ইনঅর্গানিক অংশ, বিকজ ম্যাগনেসিয়াম হচ্ছে একটা ধাতু আর হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17 অধাতু। এই অ্যালকাইল অংশটা একটা অর্গানিক অংশ। যেটা করবা সবসময় ইনঅর্গানিক অংশটাকে একসাথে চিন্তা করবা, অর্গানিক অংশটাকে একসাথে চিন্তা করবা। তাহলে আমি যদি ইনঅর্গানিক অংশটাকে একসাথে চিন্তা করি, ম্যাগনেসিয়ামের যোজনী +2, হ্যালোজেনের -1, তার মানে এটা +2 এটা -1, তাহলে দুইটাকে একসাথে কনসিডার করলে দেখো কি হয়, +2 আর -1 মিলে কি হয় আলটিমেটলি +1, তার মানে একটা প্লাস চার্জ। তাহলে যেহেতু টোটাল যৌগটার কোনো চার্জ নাই, চার্জবিহীন, তাহলে অবশ্যই অ্যালকাইল অংশটা মাইনাস হতে হবে। তার মানে এই A হচ্ছে MgX আর বিটা কি? বি হচ্ছে অ্যালকাইল অংশ। তো আশা করি এই গ্রিগনার্ড বিকারকের সাথে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালডিহাইড বা কিটোনের যদি কোনো বিক্রিয়া সেটা তোমরা সলভ করতে পারবা। এখন তোমাদের মাথাতে বা কাজ করতে আচ্ছা ভাই আপনি তো কার্বনের 2 হাতে কি অ্যাসিড দিলেন না। ভাই ব্যাপারটা হচ্ছে দেখো কার্বনের 2 হাতে কি আছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই জিনিসটা বোঝা কোনটা A কোনটা B। তো আমি যদি বলি এখানে কার্বনের 2 পাশে Get your best tutor in a smart way. Download Baidu Academy app. হাইড্রোজেন ফর্মালডিহাইড, তাহলে তুমি এ পাশে কার্বনের 2 পাশে হাইড্রোজেন দিবা। আমি যদি বলি যে না আমি এখানে অ্যালকাইল দিব আমার মনে সুখে, তাহলে এখানে একটা অ্যালকাইল দিব। আমি যদি বলি যে না এ পাশে একটা অ্যালকাইল দিব, তাহলে এই পাশে একটা অ্যালকাইল দিব। সো আফটারঅল দেখো সব কিছু কিন্তু সেম। তো
তুমি যেটা করতে পারো, তুমি এবি দিয়ে বিক্রিয়া শিখলে দেখবে আলটিমেটলি সব সমান তোমার জন্য। তা আমরা এখান থেকে আরও কিছু বিক্রিয়া দেখব, যেমন হচ্ছে একটা বিক্রিয়া তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, আর একটা বিক্রিয়া হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়া কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে বুয়েটের অ্যাডমিশন এক্সামের জন্য। সো ওই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সেম কনসেপ্টটা অ্যাপ্লাই করবো, যে এই যে এবি, এই এবিকে ধরে নিয়ে দেখবা খুব সহজেই বিক্রিয়াগুলোকে সমাধান করা যায়। তো এখন কথা হচ্ছে, তাহলে আমরা নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া বুঝলাম, বাট এবার একটা ব্রেন স্টর্মিং টাইপের প্রবলেম দিবে এই জায়গাতে, এটা তোমরা নিজেরা সলভ করবা। বাট তারপর আমি একটা ক্লু দিব, সেটা হচ্ছে যে আমি এই অ্যালডিহাইড বা কিটোনের সাথে যেটা করব এখন, আমি হচ্ছে পানির বিক্রিয়া দেখাবো। তাহলে পানির বিক্রিয়া মানে পানি হচ্ছে এইচ আর ওইচ, এইচটা প্লাস ওইচটা মাইনাস। তাহলে অবভিয়াসলি বুঝে গেছো ভাই এ কি জিনিস, বি কি জিনিস। যদি এরকম হয় তাহলে এখন তুমি নিজে ধুম করে অ্যান্সার লিখে ফেলবে কি ভাই, এখানে হবে ওইচ, এখানে একটা হাত খালি দেবে, এখানে ওইচ হবে। ভাই আমার হাত খালি থাকলে ভালো লাগে না, দুই পাশে দুইটা হাইড্রোজেন দেন, তাহলে এটাই হবে অ্যান্সার। কিন্তু ভাই আমি যদি বলি এটা অ্যান্সার হবে না, অ্যান্সার কী হবে জানেন? অ্যান্সার হবে জেলাও সেই কদু প্লাস ওয়াটার। এখন আপনাদের মাথায় ঢুকবে ভাই তাহলে তো বিক্রি হয় না। আসলে বিক্রি হয় না। কেন হয় না? একটু আগে আমরা প্রোডাক্ট লিখছিলাম, প্রোডাক্টটা কী ছিল দেখেন একটু মনোযোগ দিয়ে। প্রোডাক্টটা ছিল যে ভাই এইচ, কার্বনের একটা ওইচ আছে এখানে, নিচে একটা ওইচ আছে, এখানে একটা এইচ আছে। সবসময় মনে রাখবেন, এই অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা কি? সেটা হচ্ছে যে জৈব যৌগে কখনো একই কার্বনের দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থাকতে পারবে না। না থাকার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই অক্সিজেনের সংকরণ sp3, এই অক্সিজেনের সংকরণ sp3, এই কার্বনের সংকরণ sp3, এই তিনটা sp3 সংকরিত অরবিটাল এক জায়গায় থাকতে পারবে না। পারতো তখনই যখন হচ্ছে এই অক্সিজেনের জায়গায় কার্বন হতো, তখন পারতো। এখন অক্সিজেনের জায়গায় কার্বন হলে পারতো, বাট অক্সিজেন হতে কেন পারতেছে না? কারণ এই জায়গায় sp3 সংকরণ হলেও অক্সিজেনের কিন্তু লোন পেয়ার ইলেকট্রন আছে। সিমিলারলি নিচের অক্সিজেনের কিন্তু লোন পেয়ার ইলেকট্রন আছে। এই যে লোন পেয়ার ইলেকট্রন আছে, এই লোন পেয়ার বন্ড পেয়ারের একটা ভেসপার থিওরি আপনারা বলছেন, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। থিওরি অনুযায়ী আপনারা জানেন যখনই ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি হয় তখনই বন্ড ডিফরমেশন হয়ে যায়, মানে বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়। তো এই ছোট্ট একটা রিজনের কারণে আলটিমেটলি যেটা হবে, একই কার্বনের দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থাকতে পারবে না। তাহলে একই কার্বনের দুইটা হাইড্রোক্সিল গ্রুপ যদি থাকতে না পারে তাহলে কীভাবে থাকবে? আলটিমেটলি তখন এই দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থেকে একটা পানি মাইনাস হয়ে যাবে। সো আলটিমেটলি যদি মাইনাস হয় তাহলে আপনি তো যেই লাউ সেই কদু, আগের অবস্থায় ফেরত আসলেন, অ্যালডিহাইডের মতো রইলো বা কিটোনের মতো রইলো, আর পানি আলাদা হয়ে গেলো। এজন্য বলা হয় যে অ্যালডিহাইড এবং কিটোনের সাথে পানি কখনো বিক্রিয়া করে না। বিক্রিয়া করার পরে যে প্রোডাক্টটা উৎপন্ন করে সেটা স্থায়ী হয় না, খুবই অস্থায়ী একটা প্রোডাক্ট হয়। সো দ্যাট ইজ সে আবার আগের জায়গায় ব্যাক করে, তাই বলে যে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এটা একটা বিক্রিয়া গেল। তো এখন আমরা যে বিক্রিয়াটা দেখব সেটা হচ্ছে ঘনীভবন বিক্রিয়া। সো আমরা এখন যে বিক্রিয়াটা দেখবো সেটা হচ্ছে ঘনীভবন বিক্রিয়া, মানে কনডেনসেশন বিক্রিয়া বেসিক্যালি। আমরা খুব শর্টলি এটাকে পড়বো আর কি, ঘনীভবন বিক্রিয়া। তো ঘনীভবন বিক্রিয়াতে যেটা হয় আসলে সেটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনের সাথে, অ্যালডিহাইড অর কিটোনের সাথে, এর সাথে হচ্ছে অ্যামিন জাতকের বিক্রিয়া। অ্যামিন জাতকের বিক্রিয়া। এন্ড অ্যামিন জাতক বলতে কি বোঝায়? হোয়াট ইজ অ্যামিন ডেরিভেটিভ? অ্যামিন ডেরিভেটিভ মানে ধরো অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন আমি কিছুতে সরাই দিব। সাপোজ ধরে আমি একটা গ্রুপ দিয়ে সরাই দিলাম, NH2, ধরো এখানে একটা গ্রুপ দিলাম। গ্রুপটা কি হতে পারে? ধরো এরকম জি এর জায়গায় আমি বসাইতে পারি অনেক কিছু। তো ধরো আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো হতে পারে NH2OH, তার মানে গ্রুপটা হলো OH। অথবা হতে পারে NH2NH2, তার মানে গ্রুপটা হচ্ছে NH2, রাইট? অথবা হতে পারে সাপোজ ধরো যে NH2NH COC6H5, এটা হচ্ছে তখন হচ্ছে আমার গ্রুপ হয়ে গেল। এরকম নানান কিছু হতে পারে। ওকে, তো এই নানান কিছু হইতে পারে, বাট একই রকম মেকানিজমে বিক্রি হবে। সো দ্যাট ইজ আমি যেটা করবো, এই একই রকম মেকানিজমে বিক্রিয়াগুলোকে একসাথে কম্পাইল করার চেষ্টা করব। ধরো আমি বললাম যে আমার কার্বনিল যৌগটা হচ্ছে এরকম, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, দুই হাত আছে দুই দিকে, ফাইন, ঠিক আছে। তার সাথে অ্যামিন জাতক আসবে, রাইট? তাহলে অ্যামিন জাতকটাকে হয়ে লিখলাম নাইট্রোজেন, হাইড্রোজেন, এপাশে হাইড্রোজেন, এপাশে হচ্ছে আমি কি দিলাম, এপাশে হচ্ছে ধরো গ্রুপটা রাখলাম। তাহলে এই যে আমার এই অক্সিজেন হাইড্রোজেন এরা মিলে বানাবে পানি, পানি হিসেবে ঘনীভূত হবে। তাহলে আলটিমেটলি আমি প্রোডাক্ট কী পাবো এখান থেকে? দেখো যে নাইট্রোজেনের দুইটা হাত খালি হলো, অক্সিজেনের সাথে যেহেতু কার্বনের বন্ড ভাঙছে, কার্বনের দুইটা হাত খালি হলো। তাহলে এই কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড করবে, তার মানে আলটিমেটলি অবস্থাটা দাঁড়াবে এরকম, কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন, আর নাইট্রোজেনের সাথে একটা গ্রুপ, ঠিক আছে? তাহলে এ হলো খুব ইজি মেথড। আমি যদি গ্রুপের জায়গায় এখানে OH বসে, তাহলে এই জায়গায় OH বসে, তাহলে তো কাজ শেষ, ঠিক আছে? ফাইন। এগুলো কী করে আসতে পারে অ্যাডমিশন এক্সামে? বিক্রিয়া পূর্ণ করো টাইপের দিতে পারে, যে বাম পাশ দিয়ে বলো ডান পাশ পূর্ণ করো।
আসলে এই ঘনীভবন বিক্রিয়া পড়ার পেছনে উদ্দেশ্য আছে, আর একটা উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখন একটা বিশেষ বিক্রিয়া দেখবো, যে বিক্রিয়াটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, ধরো আমি বললাম কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এই জিনিসটা আছে এখানে। তো এটার সাথে আমি হচ্ছে এরকম একটা অ্যামিন জাতককে নিয়ে আসলাম, ধরো এরকম, এপাশে নাইট্রো, এপাশে নাইট্রো। তাহলে এখন যদি ঘটনাটা এরকম ঘটে, দেখো এই যে H2 আর এই অক্সিজেন মিলে পানি বানাবে। সো আফটার অল কী হবে এখান থেকে, দেখো যে কার্বন কার্বনের মতো থাকলো, তার হাত থাকলো, এদিকে দুটো দিলাম। যেহেতু এই হাইড্রোজেন দুটোর সাথে মিলে অক্সিজেন পানি বানাবে, তাহলে এই অক্সিজেন যদি হাইড্রোজেনের সাথে মিলে পানি বানায় ফেলে, তো আলটিমেটলি যেটা হবে, কার্বনের সাথে নাইট্রোজেনের ডাবল বন্ড হবে, ডাবল বন্ড, দেন NH, নাইট্রো। ফাইন। তাহলে এখন তোমরা নিজেরাই ফাইন্ড আউট করো গ্রুপ আসলে কোনটা, এই জায়গায় জি কোনটা। অবভিয়াসলি বুঝতে পারতেছো যে ভাই জি হচ্ছে এই জায়গাটা, এই যে রেড মার্ক করলাম যেটা, দিস ইজ জি। এটার নাম কি, পুরো যৌগটার নাম। আমি যদি বলি ধরো H2N, H2N এটা কি জিনিস, এটা হচ্ছে হাইড্রোজেন। কি করছি আমরা, হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের সরাই দিছি, সরাই দিয়ে গ্রুপটাকে নিয়ে আসছি, সরি গ্রুপ না, ওই অ্যারোমেটিক পার্টটাকে, যে বেনজিন রিং, নাইট্রো অ্যান্ড নাইট্রো নিয়ে আসছি। অ্যান্ড কথা হচ্ছে দেখো যে এই জায়গায় আমি যদি বলি অ্যারোমেটিক যৌগটাতে বেনজিন রিংয়ের মধ্যে, এটা হচ্ছে আমার আসলে অ্যামিন বা অ্যামোনিয়া, অ্যামিনো গ্রুপ বা অ্যামিনো গ্রুপ টাইপের একটা, মানে অ্যামিনোর একটা জাতক টাইপের একটা গ্রুপ। নাইট্রো হচ্ছে এখানে আর একটা কার্যকরীমূলক বা গ্রুপ। তো এখানে হাইড্রোজেন কার্যকরী, হাইড্রোজেনটা হচ্ছে আসলে কার্যকরীমূলক বা NH2NH। তাহলে নামকরণের সময় এটাকে হচ্ছে প্রায়োরিটি দিতে হবে আর কি, নামের সময়। আমি কিন্তু একটু আগে তোমাদেরকে ফিনাল জিনিসটা বুঝাইছি। তো আমি যদি নামকরণ করতে যাই, যেহেতু এটার প্রায়োরিটি বেশি NH2NH গ্রুপের, তাহলে এটা হবে 1 নাম্বার কার্বন, এটা কোন নাম্বার, এটা 2 নাম্বার, ডস খাইলা, এটা সরি এটা 2 নাম্বার হবে না, এটা হবে আসলে 6 নাম্বার কার্বন, 6 নাম্বার। এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5, এটা 6। কেন? বিকজ আমি এই দিক থেকে যদি নাম্বারিং করতাম 1 2 3 4, তাহলে দেখো আমি 4-এ যে নাইট্রো গ্রুপটাকে পেতাম, বাট আমি যদি এই যে নিচের দিক থেকে নাম্বারিং করে 1 2, তাহলে 2-এ নাইট্রো গ্রুপ পেয়ে যাচ্ছি। সো দ্যাট ইজ, এটাকে নাম্বারিং করতে এভাবে। এখন দেখো 2 নম্বরে একটা নাইট্রো আছে, 4 নম্বরে একটা নাইট্রো, তাহলে কি বলতে পারি, 2,4 ডাই নাইট্রো, শর্ট করে লিখলাম। বেনজিনের প্রতিস্থাপনের নাম হচ্ছে ফিনাইল, ফিনাইল। এটা কি গ্রুপ, হাইড্রোজেন, 2,4-DNPH। এখন এই জায়গায় যে অদক্ষেপটা উৎপন্ন হয়েছে না, এটা হচ্ছে একটা হলুদাভ বা একটা কমলা বর্ণের অদক্ষেপ উৎপন্ন হবে, এটা একটা অদক্ষেপ উৎপন্ন হবে এই যৌগটার। তার মানে আমি যদি এই পাশে বলি হাইড্রোজেন বা অ্যালকাইল, হাইড্রোজেন বা অ্যালকাইল, অ্যালডিহাইড হোক বা কিটোন হোক, আলটিমেটলি কিন্তু দেখো যৌগটা হলুদ বা হলুদের মতো কমলা এরকম একটা অদক্ষেপ দিচ্ছে। এই যে অদক্ষেপ উৎপন্ন হচ্ছে, এটাকে বলা হয় কার্বনিল যৌগের শনাক্তকারী বিক্রিয়া। বিকজ অ্যালডিহাইড হোক বা কিটোন হোক, সবাই কিন্তু এখানে কি করছে, শনাক্তকারী বিক্রিয়া দিচ্ছে। তাহলে এটা হলো কার্বনিল যৌগের শনাক্তকারী বিক্রিয়া। আমরা ঘনীভবন বিক্রিয়া বুঝলাম। এখন আমরা যে বিক্রিয়াগুলো দেখবো, সেই বিক্রিয়াগুলোর নাম হচ্ছে, এখন যে বিক্রিয়াটা দেখবো সেটা হচ্ছে জারণ এবং বিজারণ বিক্রিয়া। তো বিজারণ বিক্রিয়া নিয়ে আমরা হচ্ছে একটা বিশেষ পার্ট রাখবো এই লেকচারের শেষের দিকে, সেটা হচ্ছে কার্বনিল যৌগের বিজারণ এবং জৈব স্থিরের জাতকের বিজারণ। এই বিজারণ নিয়ে তোমাদের অনেক কনফিউশন আছে, অনেক কোয়েশ্চেন আছে, সব কোয়েশ্চেনগুলোর অ্যান্সার ক্লিয়ার করে দিব আজকে। দ্য থিং ইজ, আমি এখন যেটা করব, জেনারেলাইজ করব কিছু জারণ এবং বিজারণ বিক্রিয়াগুলোকে। সাপোজ তাদের অ্যালডিহাইড এবং কিটোনে আমরা হচ্ছে জারণ বিক্রিয়া গেলাম। জারণ দুই ধরনের হতে পারে, এটা হচ্ছে স্ট্রং, এটা হচ্ছে উইক। তো স্ট্রংটা আগে আমরা যদি দেখি, তীব্র জারণ যেটাকে বলে। তো তীব্র জারণের ক্ষেত্রে যেটা হবে, তীব্র জারণের জারক হিসেবে কি ইউজ করা হবে, তীব্র জারণ। তীব্র জারণের জারক হিসেবে থাকবে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এই দুজনের মিক্সচার থাকবে তীব্র জারণে। এই দুজনের মিক্সচার থেকে আলটিমেটলি কি উৎপন্ন হবে, এখান থেকে জায়মান অক্সিজেন। পৃথিবীতে মানুষ হচ্ছে 2 ধরনের। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. এক হচ্ছে জায়মান আর এক হচ্ছে মৃত। মজা করে বলতেছি, মানুষজন বলে না পৃথিবীতে মানুষ 2 ধরনের, এটা হচ্ছে অবিবাহিত আর আছে মৃত। তো অবিবাহিত মানে সিঙ্গেল। তো এখানে আসলে যখন কোনো একটা বিক্রিয়া থেকে একটা অক্সিজেন অ্যাটম উৎপন্ন হয়, অক্সিজেন কিন্তু অ্যাটম আকারে থাকে না, সে মলিকুল আকারে থাকে, অণু আকারে থাকে। তো বেটা অক্সিজেন যদি সিঙ্গেল আকারে উৎপন্ন হয়, তখন এটা আমরা থার্ড ব্রিগেডে বলি এটা বিশেষ অক্সিজেন, সিঙ্গেল অক্সিজেন। সে হচ্ছে খুবই সক্রিয়, যে কারোর সাথে মিঙ্গেল হতে চায়, এই জন্য এটা আমি বলে হচ্ছে একা অক্সিজেন।
এই জন্য এটা বলে জায়মান অক্সিজেন, খুবই সক্রিয়, কোনো একটা বিক্রিয়া থেকে ইনস্ট্যান্টলি উৎপন্ন হয়। যদি হাইড্রোজেন অ্যাটম উৎপন্ন তখন সেটাকে জায়মান হাইড্রোজেন বলে, ক্লোরিন অ্যাটম উৎপন্ন হলে জায়মান ক্লোরিন বলে, ঠিক আছে। তো আশা করি জায়মান শব্দের সম্পর্কে একটা আইডিয়া হলো তোমাদের। তো এই যে জায়মান অক্সিজেন, এই জায়মান অক্সিজেন কি করবে, অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে যুক্ত হবে। এখন কথা হচ্ছে মজার ব্যাপার, দেখো আমি যদি বলি অ্যালডিহাইড RC ডাবল বন্ড H, এর সাথে জায়মান অক্সিজেন দাও, এটা অক্সিডাইজড হবে, মানে অক্সিজেন সংযোজন। অক্সিজেন সংযোজন মানে জারণ, তাহলে আলটিমেটলি এটা তোমাকে দিবে কার্বক্সিলিক অ্যাসিড। যদি তুমি কিটোনের কথা বলো RC ডাবল বন্ড OR, এটাকে যদি জারণ করে তাহলে কি হবে, জারণ করলে কি হবে দেখো, অনেকেই বলবে যে ভাই এখানে কি হবে, এই অংশটা কার্বক্সিলিক অ্যাসিড বানাবে, এটা আর এক কার্বন ডাইঅক্সাইডের পানি হবে। তা আমি লিখলাম এই অংশটা কার্বক্সিলিক অ্যাসিড, সাপোজ হলো হচ্ছে ধরো RCOOH, এখানে যদি একটা ধরো কার্বন থাকে, ধরো আমি এখানে মিথাইল দিলাম, এখানেও মিথাইল দিলাম, তাহলে এই পাশে এটা অবভিয়াসলি এটা হয়ে যাবে মিথাইল অ্যালকাইলের জায়গায়। এই কার্বনটা বানাবে কার্বন ডাইঅক্সাইড, আর হাইড্রোজেন বানাবে কি পানি। কিন্তু কথা হচ্ছে ভাই, এই যে বিক্রিয়াটা বইতেও লেখা মাঝে মাঝে, দেখো একটা মজার ব্যাপার, যদি এই যে কার্বনটা কার্বন ডাইঅক্সাইড বানায়, তার মানে এই কার্বন কার্বন বন্ড ভাঙছে, তার মানে এই বিক্রিয়াতে কার্বন কার্বন ভাঙার জন্য যথেষ্ট শক্তি উৎপন্ন হয়েছে, তাহলে এই বন্ডটা কেন ভাঙলো না? তার মানে এটাও ভাঙা উচিত ছিল, তাহলে এটাও হওয়ার কথা কি কার্বন ডাইঅক্সাইড, তার মানে কার্বক্সিলিক অ্যাসিড হওয়ার কথা না, তাহলে এই কার্বনটা কার্বক্সিলিক, কার্বন ডাইঅক্সাইড, এটাও কার্বন ডাইঅক্সাইড, এটাও কার্বন ডাইঅক্সাইড, আলটিমেটলি সবই কার্বন ডাইঅক্সাইডের পানি। এটা পিওর দহন বিক্রিয়া, যেটা কিনা এই জারক দিয়ে সম্ভব না। সো দ্যাট ইজ বলা হয় যে কিটোনের আসলে জারণ সম্ভব না। যেহেতু কিটোনের জারণ সম্ভব না, তাহলে আমি বলতে পারি দেখো CH3 C ডাবল বন্ড O CH3 প্লাস অক্সিজেন, কোত্থেকে আসে যেমন অক্সিজেন, এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফার অ্যাসিড থেকে, জারণ কি সম্ভব না। ঠিক আছে, ফাইন। তাহলে জারণ ব্যাপারটা আমরা দেখলাম, তীব্র জারণের কাজ শেষ। এবার আমরা মৃদু জারণ দেখব। মৃদু জারণটাকে আমরা দুইটা ক্লাসে ভাগ করব। দুইটা ক্লাস বলতে আসলে তোমরা এটা অলরেডি পড়ছো। একটা হচ্ছে, আমি এটা মুছতেছি একটু, টলেন বিকারকের সাথে বিক্রিয়া। আগে টলেন বিকারক দেখি, তারপর আমরা হচ্ছে ফেলিং দ্রবণে যাবো। এটা মৃদু জারণ বিক্রিয়া। টলেন বিকারক কি জিনিস, বইটা পরীক্ষায় কোশ্চেন আসলে টলেন বিকারকের প্রস্তুতি লিখো। টলেন বিকারক কেমনে বানায়, 10% সিলভার নাইট্রেট প্লাস 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, এদের বিক্রিয়া থেকে তুমি আলটিমেটলি কি পাবা, সিলভার হাইড্রোক্সাইডের পদক্ষেপ পাবা। সরি, এই সিলভার হাইড্রোক্সাইড আবার হচ্ছে বিয়োজিত হবে, বিয়োজিত এসে হচ্ছে সিলভার অক্সাইডের একটা ব্রাউন কালারের পিপিটি দিবে। তো মনে রাখবা যে কোন একটা পদক্ষেপে দ্রবীভূত করতে হলে সবচেয়ে সহজ হবে এটাকে জটিল যৌগে পরিণত করতে হবে। দ্রাব্যতার 4টা শর্ত আছে। এক হচ্ছে কি হতে হবে, ফার্স্ট অফ অল যেটা হতে হবে দ্রাব্যতার শর্ত যদি আমরা বলি, লাইক ডিজলভস লাইক, পোলারে পোলার ডিজলভ হয়, অপোলারে অপোলার। নাম্বার 2 হচ্ছে হাইড্রোজেন বন্ড। অর্গানিক কম্পাউন্ডে যদি বলা যায় অমুকে কেন তমুকের মধ্যে দ্রবীভূত হয়, অমুকের বয়লিং পয়েন্ট কেন বেশি, তমুকের বয়লিং পয়েন্ট কেন কম, সোজা অ্যান্সার ভাই, শর্টকাট অ্যান্সার। সবসময় যদি কাজ নাও করে, বাট তারপরও মনে রাখবে একটা অ্যান্সার হাইড্রোজেন বন্ড। আর যদি ওই যৌগটার মধ্যে অক্সিজেন থাকে তাহলে হাইড্রোজেন বন্ড মাস্ট। নাম্বার 3 হচ্ছে ভ্যাকেন্ট ডি অরবিটাল বা খালি ডি অরবিটাল। আমি এক্সাম্পল দিয়ে বলে দিই, ধরো সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না। এটা পানির সাথে বিক্রিয়া করে SiOH4 প্লাস 4HCl বানায়। সো আলটিমেটলি কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে না বা হাইড্রোলাইসিস হয় না, কারণ হচ্ছে দেখো সিলিকনের বাইরের শক্তি স্তরে খালি ডি অরবিটাল আছে, কার্বনের নাই, তাই হয় না। ফাইন, গেল এটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, কমপ্লেক্সেশন বা কমপ্লেক্স ফর্মেশন, জটিল যৌগে পরিণত করা। তাহলে আমি এই সিলভার হাইড্রোক্সাইডকে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ করি, তাহলে আলটিমেটলি আমি কি পাবো, ডাই অ্যামিন সিলভার হাইড্রোক্সাইড নামক একটা নতুন যৌগ পাবো, যেটাকে কিনা বলা হয় টলেন বিকারক। তাহলে টলেন বিকারকের প্রস্তুতি আমরা জানলাম। নাও কাম টু দ্য পয়েন্ট ভাই, টলেন বিকারকের প্রস্তুতি আমি জানছি, এই টলেন বিকারক কিভাবে কাজ করে, এই টলেন বিকারক কার সাথে বিক্রিয়া করে আমরা পড়ছি অলরেডি। অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কোনটা বেশি সক্রিয়, অ্যালডিহাইড সক্রিয়। এই টলেন বিকারক অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে আমি লিখলাম টলেন বিকারক ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। এখানে একটা জিনিস ক্লিয়ার করে নিই আগেই, অ্যামোনিয়ার জারণ সংখ্যা 0, হাইড্রোক্সিল -1, তাহলে অবভিয়াসলি সিলভার হচ্ছে এখানে +1। আমি জাস্ট শুধু প্লাস চার্জ দিচ্ছি, একটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস। এখন এর সাথে আমি একটা অ্যালডিহাইড নিয়ে আসলাম, RCHO,
যেহেতু একটা মৃদু জারণ বিক্রিয়া, তাহলে অ্যালডিহাইড জারিত হবে, জারিত হয়ে কি বানাবে? কার্বক্সিলিক অ্যাসিড। মনে রাখতে হবে এখানে অ্যালকাইল থাকলে এখানে যদি একটা কার্বন থাকে, তাহলে অ্যালকাইল এবং কার্বনের যে কটা মানে অ্যালডিহাইড গ্রুপের যে কার্বন সব মিলে যে কটা কার্বন, ঠিক সেই কটা কার্বন পাওয়া যাবে। তার মানে RCOOH। বাট এখানে দেখো অ্যামোনিয়াস, তো অ্যামোনিয়ার একটা বদ অভ্যাস আছে। অ্যামোনিয়ার বদ অভ্যাসটা কি? অ্যামোনিয়ার বদ অভ্যাস হচ্ছে, এই অ্যামোনিয়া যেটা করে, এই অ্যামোনিয়া হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড পাইলে কার্বক্সিলিক অ্যাসিড সাথে বিক্রিয়া করবে, বিকজ অ্যামোনিয়া তো ক্ষারধর্মী, কার্বক্সিলিক অ্যাসিড অম্লধর্মী। অ্যামোনিয়ার কাছে তো হাইড্রোক্সিল নাই, সে কি করবে? হাইড্রোক্সিল না থাকার কারণে শুধুমাত্র লবণ বানাবে। কি লবণ? অ্যামোনিয়াম লবণ বানাবে। ছিল অ্যামোনিয়া দুইটা, আসছে একটা, বাকি থাকবে কটা? একটা। তাহলে আলটিমেটলি আরেকটা অ্যামোনিয়া লিখে দাও। বেটা হাইড্রোক্সিল কি বানাবে? পানি বানাবে। যেহেতু এটা জারণ হয়েছে, জারণ, জারণ মানে কি? ইলেকট্রনের ছাড়ন। তাহলে অবশ্যই এখানের কার্বনটা ইলেকট্রন ছাড়ছে, তাহলে এই ইলেকট্রনটা গ্রহণ করবে কি? অবভিয়াসলি এই যৌগটা গ্রহণ করার কথা, টলেন বিকারক। কিন্তু টলেন বিকারকে হাইড্রোক্সিল তো মাইনাস চার্জ, অ্যামোনিয়ার চার্জ শূন্য, গ্রহণ করার মতো কেউ নেই। সিলভারের চার্জ হচ্ছে +1, তাহলে সিলভার বেটা ইলেকট্রন খাবে, খায় এসে সিলভার আকার উৎপন্ন হবে এবং অদক্ষিপ্ত হবে। তুমি যদি একটা টেস্ট টিউব নাও, তুমি যদি সেই টেস্ট টিউবের মধ্যে বিক্রিয়া ঘটাও, তাহলে টেস্ট টিউবের ভিতরের অংশটা হচ্ছে এরকম করে সিলভারিং হয়ে যাবে। যদি ভিতরের অংশটা সিলভারিং হয়, তাহলে বাইরের অংশ মিরর হিসেবে কাজ করবে, আয়না হিসেবে কাজ করবে। যখন তুমি এক্সপেরিমেন্ট করবা, টেস্ট টিউব ধরবা, ধরে দেবে টেস্ট টিউবের বাইরের অংশ তোমার চেহারা দেখা যাবে, ভেতরে তো সিলভারিং হয়ে গেছে, সো বাইরের পৃষ্ঠটা মিরর হিসেবে কাজ করছে। এই জন্য এটা বলে সিলভার দর্পণ পরীক্ষা। কিটোন এই বিক্রিয়া দেয় না। নাও কাম টু দ্য পয়েন্ট, কিটোন এই বিক্রিয়া দিচ্ছে না, ফাইন, টলেন বিকারক গেল। এবার আসেন ফেহলিং দ্রবণ। ফেহলিং সলিউশন। ফেহলিং সলিউশন নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন কাজ করে, যে ফেহলিং সলিউশনে আসলে একটা মজার প্রশ্ন করে। ফেহলিং সলিউশন কি জিনিস? সেটা হচ্ছে কপার সালফেটের ক্ষারীয় দ্রবণ, তার সাথে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। আপনারা টার্টারিক অ্যাসিড চেনেন, এই যে টার্টারিক অ্যাসিড ভাই, সরি, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। এই যে এটা একটা কার্বন, এটা একটা কার্বন আর কি। তো এটা তো টার্টারিক অ্যাসিড হয়। আমি যদি টার্টারিক অ্যাসিডের হাইড্রোজেনটা সরাই, তাহলে নাম দিলাম সোডিয়াম, দিলাম সোডিয়াম টার্টারেট। আরেকটা সরে যেটা পটাশিয়াম, তাহলে কি হবে? সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। তাহলে কপার সালফেটের ক্ষারীয় দ্রবণের সাথে সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের জলীয় দ্রবণ, এইগুলাকে একসাথে বলা হয় ফেহলিং সলিউশন। এখন কথা হচ্ছে, আপনারা অলরেডি জানেন যে ভাই কপার সালফেট যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে আলটিমেটলি এখান থেকে আমি কি পাবো? কপার হাইড্রোক্সাইডের অদক্ষেপ পাবো। তো কপার হাইড্রোক্সাইড অদক্ষিপ্ত অবস্থা থাকবে, ফাইন, কপার হাইড্রোক্সাইড অদক্ষিপ্ত অবস্থা আছে। আপনারা বিক্রিয়া দেখে দেখে অভ্যস্ত। কি বিক্রিয়া দেখে অভ্যস্ত ভাই? আপনারা হচ্ছে, আমি এই জিনিসটা একটু মুছতেছি, পরে আবার লিখবো। আপনারা এই বিক্রিয়াটা দেখে অভ্যস্ত। সেই বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে যে কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যালডিহাইড, এই অবস্থায় আছে। আপনারা দেখছে অভ্যস্ত। আপনারা জানেন যে অ্যালডিহাইডের মৃদু জারণ বিক্রিয়া, অ্যালডিহাইড জারিত হয়ে কি বানাবে? কার্বক্সিলিক অ্যাসিড। বাট এখানে ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আর পানি হবে, ফাইন, অ্যাসিড ক্ষার বিক্রিয়া লবণ পানি হইলো। এখন দেখেন এখানে কি আছে? কপারের জারণ সংখ্যা এখানে 2+। সিমিলারলি আবারও কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে জারিত হয়ে অ্যালডিহাইড, তাহলে ইলেকট্রন ছাড়ছে, খাবে কি ইলেকট্রন? Get your best tutor in a smart way. Download Baidu Academy app. কপার প্লাস কপার খায় কি করবে? কপার হাইড্রোক্সাইড বানাবে। বলবেন ভাই মিলতেছে না তো, আমরা তো এটা দেখি নাই, আমরা তো অন্য কিছু দেখছি। এখানে দেখেন কপারের জারণ সংখ্যা ছিল +2, হয়ে গেছে +1। রিমেম্বার দ্যাট, সবসময় মনে রাখবেন কিউপ্রাস সল্টগুলো সবসময় ডাইমার আকারে থাকে। যেমন ব্যাপারটা কাইন্ড অফ এরকম হবে, ধরেন Cu2Cl2, মানে Cl2 মানে X যদি বলি হ্যালোজেন 2, এরকম অবস্থায় থাকে। সিমিলারলি এটা থাকার কথা Cu2OH2 আকারে থাকবে। তাহলে যদি এটা Cu2OH2 আকারে থাকে, সো আলটিমেটলি এটা এখানে বানাবে কি? Cu2OH2, কিউপ্রাস হাইড্রোক্সাইডের ডাইমার। এই কিউপ্রাস হাইড্রোক্সাইডের ডাইমারটা আলটিমেটলি দেখেন এখান থেকে দুইটা পানি মাইনাস করলো, দুইটা পানি মাইনাস করলে আপনি আলটিমেটলি পাবেন কিউপ্রাস অক্সাইডের রেড পিপিটি বা লাল অদক্ষেপ। সো আপনারা ডিরেক্টলি কি লিখেন? আপনারা হচ্ছে বইতে দেখছেন ডিরেক্টলি কি লিখছে ভাই? ডিরেক্টলি লিখে ফেলছে কিউপ্রাস অক্সাইডের লাল অদক্ষেপ, রেড পিপিটি, ফাইন। বাট একটু আগে লিখছিলাম সোডিয়াম পটাশিয়াম টাইট্রেট, ওই বেটা সোডিয়াম পটাশিয়াম টাইট্রেটের কাজ কি? এখানে দিয়ে কি লাভ আমার? আমি কিন্তু বলছিলাম এই কিউপ্রাস হাইড্রোক্সাইড একটা পিপিটি, প্রিসিপিটেশন, অদক্ষেপ আকারে ছিল। তার মানে এটা কঠিন ছিল, সলিড। সলিড মানে কপার এখানে কি অবস্থায় ছিল? আয়নিত অবস্থায় ছিল না।
কিন্তু কপার যদি ইলেকট্রন গ্রহণ করতে চায় তারা তো 2+ আয়ন আকারে থাকতে হবে দ্রবণে, এটা তো অদক্ষিপ্ত অবস্থা, এটা তো এখন আমরা দ্রবণে নিতে হবে। তাহলে দ্রবণে নেওয়ার উপায় কি ভাই? অদক্ষেপকে দ্রবণে নেওয়ার উপায় একটু আগে বলছি, কমপ্লেক্স কম্পাউন্ড ফর্মেশন বা কমপ্লেক্সেশন। সো দ্যাট ইজ ওয়াই আমরা যেটা করছিলাম, আমরা হচ্ছে এর মধ্যে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট অ্যাড করছি। আপনারা অলরেডি কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ পড়ে আসছেন, তাহলে আপনি জানেন যদি আমি সোডিয়াম পটাশিয়াম টার্টারেটকে সলিউশনে দিই তাহলে আলটিমেটলি এখান থেকে দেখেন COO মাইনাস COH COO মাইনাস, মানে প্লাস চার্জগুলো দ্রবণে চলে যায়, আয়নিত অবস্থা এরকম ফর্মে থাকবে। এখানে যে অক্সিজেন মাইনাস সে একটা লিগ্যান্ড হিসেবে কাজ করবে, এবার লিগ্যান্ড বলতে সে একটা সন্নিবেশ বন্ধন করার ক্যাপাসিটি রাখবে, এটা একটা স্বনির্বন্ধন করার ক্যাপাসিটি রাখবে। আর আপনারা জানেন জটিল যৌগ পড়ে যে কপার 2+ স্বনির্বন্ধন করার ক্যাপাসিটি 4, তাহলে এই দিক থেকে দুইটা স্বনির্বন্ধন হলো। সিমিলারলি আরেকটা এরকম টার্টারেট আয়ন, সরি একটু ক্লিয়ার করে লিখি, এরকম করে স্বনিবেশ বন্ধন করে কপার 2+টাকে কপার হাইড্রোক্সাইড থেকে এখানে দ্রবণে নিয়ে আসলো। যদি দ্রবণে নিয়ে আসতে পারে আলটিমেটলি, তাহলে আলটিমেটলি সেই কপার 2+ আকারে এখান থেকে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে Q+ অক্সাইডে লাল অদক্ষেপ দিবে, তাছাড়া দিবে না। তো যেহেতু Q+ হাইড্রোক্সাইডটা অদক্ষিপ্ত অবস্থায় সলিড অবস্থায় থাকে, ওই সলিড অবস্থায় সে আসলে বিক্রিয়া অংশগ্রহণ করবে না, তাদের বিক্রিয়াতে বাধ্য করার জন্য, অংশগ্রহণ করার জন্য আমরা যেটা করলাম সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের দ্রবণ অ্যাড করছি, যেন এই সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের দ্রবণ থেকে আলটিমেটলি কি হয়, এই কপার 2+টা Q+ হাইড্রোক্সাইড থেকে আয়নিত অবস্থায় আসে, এই আয়নটা আলটিমেটলি ইলেকট্রন গ্রহণ করে Q+ অক্সাইডের রেড পিপিটি দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয়, টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয়, টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয়, কিন্তু ফেহেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয় না, কারণ অ্যারোমেটিক অ্যালডিহাইডের সক্রিয়তা একটু কম, তাই। ঝটপটের একটু আপনাদের নিজেদের মাথায় নিয়ে নেবেন। সো আলটিমেটলি আপনারা মাথায় নিয়ে নিলে এখান থেকে একটা দারুণ জিনিস শিখলেন। সেটা কি? আসলে আমরা জারণ শিখলাম ভাই, আমরা এখানে বিজারণে যাইনি, আমরা বিজারণে যাবো, বাট বিজারণের মধ্যে আমরা মৃদু জারণ এবং তীব্র জারণ দুইটাই দেখবো, সরি বিজারণও দেখবো, কারণ জারণ যেরকম দুইটা ছিল, একটা ছিল মৃদু আর একটা ছিল তীব্র, তেমনি বিজারণেরও দুইটা ভাগ আছে, একটা হচ্ছে তীব্র বিজারণ আর একটা হচ্ছে মৃদু বিজারণ। তো আসেন আমরা তীব্র বিজারণ আর মৃদু বিজারণ দেখি, তবে আমরা মৃদু বিজারণটা পরে দেখবো, আগে তীব্র বিজারণটা দেখে নিই। তীব্র বিজারণ যদি দেখতে যাই তার মধ্যে সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ, এই ক্লিমেনসন বিজারণের বিজারক হিসেবে কি থাকবে? জিঙ্ক অ্যামালগাম। আসলে অ্যামালগাম বলতে জিঙ্ক আর মার্কারির সংকর, অ্যামালগাম মানে হচ্ছে আসলে সংকর। তো মার্কারি বিশিষ্টগুলোরে খালি জিঙ্ক অ্যামালগাম বলে, অন্য যে কোনো হলে কিন্তু অ্যামালগাম বলা যায়। যেমন সোডিয়ামের সাথে মার্কারি থাকলে অ্যামালগাম, দ্যাট ডাজন্ট মিন যে আসলে মার্কারির নাম অ্যামালগাম, মার্কারির নাম কিন্তু অ্যামালগাম না, মার্কিউরি মার্কিউরি, বাট এই যে মার্কারি থাকলে সেটাকে অ্যামালগাম কেন বলে? বিকজ মোস্টলি ইউজ, দ্যাট ইজ ওয়াই। এর সাথে গাঢ় HCl নেবেন, এই দুটার মিক্সচারকে বলা হচ্ছে বিজারক। এখানে এই জিঙ্ক অ্যামালগাম এবং HCl বিক্রিয়াতে আলটিমেটলি কি উৎপন্ন হবে? জিঙ্ক ক্লোরাইড, মার্কিউরি আলাদা করে উৎপন্ন হবে, হচ্ছে জার্মান হাইড্রোজেন উৎপন্ন হবে। ব্যালেন্সিং করতে হবে, ব্যালেন্সিং করবেন কেন? কজ কয়টা হাইড্রোজেন লাগবে সেটা বিজারণের ক্ষেত্রে আমি দেখবো, বাট এখন কথা হচ্ছে এই জিঙ্ক এবং মার্কারির যে সংকর, এই জিঙ্ক মার্কারির সংকরের মধ্যে সক্রিয়তা সিরিজ অনুযায়ী আপনারা জানেন জিঙ্কের অবস্থান সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের উপরে, মার্কিউরির অবস্থান হচ্ছে নিচে। তো দ্যাট মিন যদি এরকম হয় তাহলে বলতে পারি মেহে দেখেন জিঙ্কের সক্রিয়তা বেশি, মানে জিঙ্ক কি করবে? ইলেকট্রন ছাইরা জিঙ্ক ক্লোরাইড হয়েছে এবং অ্যাসিড থেকে হাইড্রোজেনের প্রতিস্থাপন করছে। মার্কারি পারে না, মার্কারি আলাদা পড়ে আছে। এই যে বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা করতে পারে, কার্বনিল গ্রুপকে সরাসরি কি করতে পারে? CH2 গ্রুপ বানায় ফেলে, মিথিলিন গ্রুপ বানায়। তার মানে এই অক্সিজেনটাকে সরাই ফেলে, একদম সরাই ফেলে কি বানায় ফেলে? অ্যালকেন বানায় ফেলে। কেমনি অ্যালকেন? দেখেন আপনি এই পাশে হাইড্রোজেন দেন, এ পাশে হাইড্রোজেন, দুই পাশে হাইড্রোজেন, আলটিমেটলি পাবেন মিথেন আপনি, রাইট? আচ্ছা, ধরেন আপনি হাইড্রোজেন দিলেন না, সাপোজ আপনি এখানে একটা অ্যালকাইল দিলেন, এ পাশেও অ্যালকাইল দিলেন, তাহলে অ্যালকাইল দেন আলটিমেটলি এটা একটা অ্যালকেন হবে। তো এই যে বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়াটা হচ্ছে কি বিক্রিয়া? একটা তীব্র বিজারণ বিক্রিয়া। বিক্রিয়ার নাম কি? ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন একজনের নাম, বিজ্ঞানের নাম। তাহলে এখন দেখেন এই অক্সিজেন তো চলে গেলে সে হলো পানি, তাহলে দেখেন তো হাইড্রোজেন কটা লাগছে? এখানে দুইটা, এখানে দুইটা, মোট কটা? 4টা। তাহলে এখানে লাগবে কটা? 4টা। 4টা লাগলে এখানে দেখেন আপনার কটা লাগবে? HCl 4টা। যদি HCl 4টা লাগে তাহলে দেখেন ক্লোরিন হলো 4টা, জিঙ্ক ক্লোরাইড ক্লোরিন 2টা, তাহলে সামনে দেন 2 দেন, এখানে 2 দেন, এখানে 2 দেন, ব্যালেন্স হয়ে গেল, রাইট? তাহলে এই বিক্রিয়ার নাম কি? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এখন আমরা যেটা দেখব দ্যাট ইজ কল্ড উলফ কির্শনার বিজারণ।
উলফ কির্শনার বিজারণ। এখানে বিজারক হিসেবে কি থাকবে? এখানে বিজারক হিসেবে থাকবে হাইড্রোজেন, সেম বিক্রিয়া, জাস্ট খালি সিও গ্রুপ মানে কার্বনিল গ্রুপটা হয়ে যাবে CH2 গ্রুপ। এটাকে তীব্র বিজারণ কেন বলে? বিকজ আমরা দুর্বল বিজারণে দেখবেন যে আপনি একটা অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহল হয়। সো অ্যালকোহল মানে কিন্তু তার মধ্যে অক্সিজেন থাইকা যায়, বাট আপনি যখন একটা অ্যালডিহাইড বা কিটোনকে বিজারণ করে আলটিমেটলি কি পাচ্ছেন? আপনি অ্যালকেন পাচ্ছেন। এখানে অক্সিজেনের নামগন্ধ নেই যোগ, তো অক্সিজেন শুদ্ধ সরাই ফেলছেন। অক্সিজেন একটা অধিক তড়িৎ মৌল, একটা অধিক তড়িৎ মৌলকে সরাই ফেলছেন। সো দ্যাট ইজ আমরা যেটা বলতে পারি এটাকে এটা তীব্র বিজারণ। এক্ষেত্রে বিজারক হিসেবে কি থাকবে? হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ এ বেজ। বেজ হচ্ছে এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। তাহলে হাইড্রোজেনে দেখেন হাইড্রোজেন কটা? 2 2 4, এই 2 এই 2 4, তাহলে বাকি থাকলো কটা? 2টা নাইট্রোজেন। নাইট্রোজেন মানে আলটিমেটলি কি? N2 নাইট্রোজেন গ্যাস। দিস ইজ উলফ কির্শনার বিজারণ বা উলফ কির্শনার রিডাকশন। ফাইন, তাহলে এই গেল হচ্ছে আপনাদের কি, এটা হলো কি বিজারণ? উলফ কির্শনার বিজারণ, তীব্র বিজারণ। এবার মৃদু বিজারণে আসেন। মৃদু বিজারণে একটু ঝলক দেখে তারপর আমরা হচ্ছে আলটিমেটলি বিজারণের সেই বিশাল দলবল নিয়ে যে বিশাল একটা বিজারণ দেখবো আমরা, সেখানে চলে যাবো। এখন কথা হচ্ছে এই যে মৃদু বিজারণে যেটা হবে, আমি খুব সহজ করে বলি, পরবর্তীতে বিজারণের ব্যাখ্যা দিলে বুঝবেন কেমনে হয়। অ্যালডিহাইডকে যদি বিজারণ করেন আপনি, আমি জাস্ট বলি জার্মান হাইড্রোজেন দিবেন। কোত্থেকে জার্মান হাইড্রোজেন আসবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থেকে। ইন এন অ্যাসিডিক মিডিয়াম, অম্লীয় মাধ্যমে বিক্রিয়াটা ঘটবে। কেমনে হয় সেটা পরে দেখাবো। কি উৎপন্ন হবে এখান থেকে? অ্যালকোহল। কার্বন কার্ড এখানে অ্যালকাইল গ্রুপ আছে, এখানে কার্বন একটা, তাহলে অ্যালকাইল গ্রুপ থাকবে। CH2 গ্রুপের বিজারণগুলো হয়ে যায় CH2O। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. গ্রুপ অ্যালকোহল পাইলেন, কিচ্ছা কথম মানে কিচ্ছা খায়নি, এখানে শেষ। মৃদু বিজারণ। ফাইন, বিজারক হিসেবে কি হতে পারে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট হতে পারে, সোডিয়াম বোরোহাইড্রেট হতে পারে, দুটোই বিজারক হিসেবে কাজ করতে পারে। এরকম আরো বিজারক যেমন হচ্ছে সোডিয়াম অ্যামালগাম এবং পানি হতে পারে, এটাও বিজারক হতে পারে। ঠিক আছে, বাট সবচেয়ে বেশি ইউজড এবং সবচেয়ে বেশি পরীক্ষায় কোশ্চেন আসে কি দিয়ে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এবং সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে। ফাইন, আমরা বিজারণের জন্য সব কিছু দেখলাম। এখন আমরা যেটা দেখব সেই জিনিসটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বা অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। অ্যালডল কনডেনসেশন বিক্রিয়াতে কি হয়? অ্যালডল ঘনীভবন। অ্যালডল টার্মটা কোত্থেকে আসছে? বেসিক্যালি এই অ্যালডল টার্মটা কোত্থেকে আসছে? এই অ্যালডল আসছে দুইটা টার্ম থেকে। নাম্বার 1 হচ্ছে অ্যালডিহাইড অ্যান্ড অ্যালকোহল। অ্যালকোহলের অল, অ্যালডিহাইডের অ্যাল্ড, দুইটা মিলে হচ্ছে অ্যালডল। অ্যালডলটা কি আসলে? এই দুইটার কার্যকরীমূলক বিশিষ্ট একটা যৌগ। সেই যৌগটা কি আসলে? এই যে এটা হচ্ছে এই বিক্রিয়ার প্রোডাক্ট মানে উৎপাদ। তারপরে এই বিক্রিয়ার প্রোডাক্টে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে, একটা অ্যালকোহল গ্রুপ থাকবে। সবসময় যে অ্যালডিহাইড গ্রুপ থাকবে তা না, ক্রস অ্যালডল বলে একটা কথা আছে, সেখানে আমরা কিটোন গ্রুপও দেখতে পাবো। কনডেনসেশন টার্মটা আসছে কি মানে ঘনীভবন, মানে কি আসলে এখান থেকে পানি অপসারিত হবে, ওয়াটার রিমুভাল হবে, ঘনীভূত হবে পানি। আগে অ্যালডল হবে, তারপরে ওই অ্যালডলটা ঘনীভূত হবে, দেন যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা আমরা বলছি অ্যালডল ঘনীভবন প্রোডাক্ট বা অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার উৎপাদ। ফাইন, তাহলে অ্যালডিহাইড এবং এই যে অ্যালকোহলের স্ট্রাকচারের একটা নাম আছে, নামটা কি? নামটা হচ্ছে প্রোডাক্টটা হবে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। ওকে, সো এই বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড প্রোডাক্টটা দেখতে কেমন সেটা আমরা যখন আস্তে আস্তে বিক্রিয়া করবো তখন আমরা দেখবো। এখন আসেন বিক্রিয়াতে আমরা কিছু শর্ত দেখব, কি কি শর্ত আছে, কারা কারা বিক্রিয়া অংশগ্রহণ করবে। সোজা সাপটা কথা আপনাদের সব সুবিধার্থে বলে দেই, যেহেতু আমরা অ্যালডিহাইড কিটোন নিয়ে পড়াশোনা করতেছি, ধরে নেন হয় কোনো অ্যালডিহাইড না কোনো কিটোন বিক্রিয়া করবে, বাট সকল অ্যালডিহাইড বা কিটোন এই বিক্রিয়া অংশগ্রহণ করবে না, কেউ কেউ করবে কেউ কেউ করবে না। এন্ড শর্তটা কি? শর্তটা হচ্ছে যে আলফা কার্বনে হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড বা কিটোন। আরেকটা শর্ত কি? এখানে একটা দুর্বল ক্ষার বা ডাইলুট একটা বেজ ইউজ করতে হবে, লঘু ক্ষার, দুর্বল ক্ষার বলা উচিত না, লঘু ক্ষার বললাম। সাপোজ সেটা হতে পারে যে ধরেন খুব কম ঘনমাত্রার ডাইলুট বা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। এই হচ্ছে শর্ত। তাহলে এখন আপনারা আমাকে একটু বলবেন যে CH3CH এটা কি অ্যালডল ঘনীভবন দিবে? মনে মনে চিন্তা করেন, তাহলে আমি আপনার অ্যান্সার দিয়ে আপনি মিলান আপনার অ্যান্সারের সাথে মিলছে কিনা। আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, তাহলে আলফা কার্বন চিনতে হবে কে? আলফা কার্বন। এখানে দেখেন কার্যকরী মূলকের সাথে সংযুক্ত প্রথম কার্বন হলো আলফা কার্বন। আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন আছে। ফাইন, যদি বলি এইটা HCHO, দেখেন কার্যকরী মূলকের সাথে কোনো কার্বনই যুক্ত নেই, তার মানে আলফা কার্বন নেই, আলফা হাইড্রোজেনও নাই, তাহলে এটা দিবে এটা দিবে না। ঠিক আছে, ফাইন। আমি যদি বলি এটার কথা ধরেন CH3COCH3 এটা কি দিবে? দেখেন কার্যকরী মূলক হচ্ছে এখানে CO,
তার সাথে এদিকে একটা আলফা কার্বন আছে, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, দুই দিকে দুইটা আলফা কার্বন, তার মধ্যে কি আছে হাইড্রোজেন আছে, তাহলে অবশ্যই এটা বিক্রিয়া দিবে। বাট আমি যদি এটার কথা বলি, ধরেন এই যে সাপোজ এই জিনিসটা একটা কার্বন, তার 3 পাশে 3টা মিথাইল CHO, এটাকে দিবে। দেখেন আলফা কার্বনের কোনো হাইড্রোজেনে 3টা মিথাইল আছে, সো আলটিমেটলি এটা দিবে না। তাহলে আমরা বুঝতে পারলাম কে দিবে কে দিবে না। এখন কথা হচ্ছে ভাই কেমনে দিবে না, আসেন একটু দেখি। ফার্স্ট অফ অল আমরা একটু মেকানিজম দেখবো, একটা মেকানিজম দেখার পরে আমরা ফার্দার প্রসিড করব। মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে, ধরেন আপনি বললেন এটা বিক্রিয়া অংশগ্রহণ করবে কিনা CH3CHO, তাহলে একটা কাজ করি, আমি হচ্ছে CH3CHOটাকে একটু ভাইঙ্গা লিখবো। আলফা কার্বনে যেহেতু হাইড্রোজেন আছে কিনা বলতে চাইছে, তাহলে একটা হাইড্রোজেন দিয়ে দেখালাম যে একটা হাইড্রোজেন আছে, বাকি দুটোরে ইনটেক রেখে দিলাম, একটা থাকলেই হয়। ডাইলুট যে বেজ ইউজ করবেন, বেজের যে হাইড্রোক্সিল গ্রুপ, সেই হাইড্রোক্সিল গ্রুপটা এসে কী করবে, এই হাইড্রোজেনটাকে নিয়ে পানি বানাবে। তাহলে এখানে যদি বন্ড ইলেকট্রন, একটা ডট একটা ক্রস, দুইটাই চলে যাবে কার কাছে, এই কার্বনের কাছে থাইকা যাবে। তাহলে আলটিমেটলি অবস্থাটা কী দাঁড়াবে, এখান থেকে আপনি পাবেন যে CH2CHO, এই কার্বনের কাছে দুইটা ইলেকট্রন আছে, একটা ডট একটা ক্রস, ডটটা ধরেন কার্বনের নিজের, ক্রসটা হাইড্রোজেনের, তাহলে আলটিমেটলি এটা নেগেটিভ চার্জ, তার মানে এটা একটা নিউক্লিওফাইল। ফাইন, তো হাইড্রোক্সিল কী হবে, আলটিমেটলি হাইড্রোক্সিলের H+ মিলে পানি বানায় ফেলালো, হলো পানি। ঠিক আছে ভাই, এর একটা নিউক্লিওফাইল হয়েছে। এখানে দুর্বল খাট হচ্ছে প্রভাবক বা ক্যাটালিস্ট। কোনো বিক্রিয়ায় প্রভাবক টনকটন ব্যবহার করতে না, সামান্য একটু ব্যবহার করলে কাজ হয়ে যায়। এই যে আপনি সামান্য একটু প্রভাবক ব্যবহার করবেন, ধরেন আপনি হচ্ছে একটা বিকার নিয়েছেন, এই বিকারের মধ্যে বা একটা পাত্র নিয়েছেন, পাত্রের মধ্যে আপনি হচ্ছে এই যে CH3CHO ঢালছেন। তো CH3CHO যে আপনি পাত্রের মধ্যে ঢালছেন, এই জায়গায় ধরেন আপনি এখানে কি নিয়েছেন, একটা নির্দিষ্ট ধরেন 50 ml এটা নিয়েছেন। তো 50 ml এটার মানে বুঝেন, যদি আমি বলি 50 ml এর মধ্যে কথার কথা সাপোজ সে ধরে নিচ্ছি, এখানে ধরেন যে আমার 5 মোল CH3CHO মানে ইথানেল আছে, ইথানেল 1 মোল মানে অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা মানে এই সংখ্যাটা আপনি কল্পনাও করতে পারবেন না কত বড় সংখ্যা। 5 মোল মানে এখানে হিউজ পরিমাণে মলিকুল আছে, কোটি 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 মলিকুল আছে। তার মধ্যে আপনি ধরেন হাইড্রোক্সিল দিয়েছেন, সামান্য একটু হাইড্রোক্সিল মূলক কী করবে, সামান্য কিছু পরিমাণে নেগেটিভ চার্জ বানাবে। তাহলে ওই কোটি কোটির মধ্যে হিউজ একটা নাম্বার অফ ইথানেল এই ফর্মেই থেকে যাবে, যার মধ্যে কিছুটা এরকম নেগেটিভ হয়েছে। তাহলে এই যে ইথানেলটা আছে, ইথানেলটাকে যদি আমি একটু ভেঙে দেখাই, এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড হাইড্রোজেন, এই জায়গায় দেখেন অক্সিজেন ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস। তাহলে আপনারা অলরেডি বি এর সন্ধান পাইয়ে গেছেন, বি মাইনাস, ওই যে এবি নিউক্লিওফিলিক জুতো বিক্রিয়া। তাহলে নিউক্লিওফিলটা যদি এসে এখানে জুতো হয়, তাহলে আলটিমেটলি কী হবে, জুতো হলে আপনি কি দেখতে পাবেন, এখান থেকে জুতো হলে আপনি প্রোডাক্টটা পাবেন কাইন্ড অফ এরকম যে CH3CHH এর মতো থাকলো, এই যে H আর এই CH3 থাকলো, CH2CHO গ্রুপটা নিচ থেকে জুতো হইলো। তাহলে এখন কার্বনের পক্ষে দেখেন একটা হাত, দুইটা হাত, তিনটা হাত হয়ে গেছে, তাহলে এসে তো ডাবল বন্ড রাখতে পারবে না, তাহলে এখানে অক্সিজেন থাকবে, অক্সিজেন মাইনাস, এটা আমরা অলরেডি জানি। আপনি আগের ক্ষেত্রে কি দেখছেন, অ্যাসিডিক মিডিয়াতে বিক্রিয়া করছে, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিচ্ছেন, বাট এখন তো সেই ঘটনা ঘটছে না। বাট এই জায়গায় দেখেন ওয়াটার আছে না, আমার তো প্রভাবক হিসেবে ব্যবহার করছি আমি হাইড্রোক্সিল, তাহলে OH মাইনাস রিঅ্যাকশনের পর আবার বেরোতে হবে, তাহলে আলটিমেটলি এটার সাথে আবার পানি বিক্রিয়া করবে। তাহলে পানি মানে কি আসলে H+ আর OH মাইনাস, তাহলে H+টা এখানে দিয়ে দেন। তাহলে আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, এখানে প্রোডাক্টটা কী আসবে দেখেন, CH3COH CH2CHO। তার মানে এই যৌগটা হচ্ছে আমার প্রোডাক্ট। এখন দেখেন আমরা একটা মিলাই যে অ্যালডল হয়েছে কিনা, ভাই প্রোডাক্টটা অ্যালডল হয়েছে কিনা। অ্যালডিহাইড আছে, অ্যালকোহল গ্রুপ আছে, অ্যালডল। আবার মজার ব্যাপার দেখেন, এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ, তাহলে অ্যালডিহাইড গ্রুপের রেসপেক্ট এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, তাহলে বিটাতে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, তার মানে দেখেন বিটা হাইড্রোক্সিল অ্যালডিহাইড মিলছে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তার মানে আমি কিন্তু অ্যালডল পাইছি, তাহলে আমরা অ্যালডল পাইছি। এখন কথা হচ্ছে যে অ্যালডল পাইছি ভাই, অ্যালডলে তো এখন কনডেনসেশন বা ঘনীভবন হইতে হবে ভাই। তাহলে অ্যালডলের কনডেনসেশন বা ঘনীভবন কেমন একটু দেখি আমরা। আমি এই পাশটা মুছে ফেলছি, এই পাশে আর কিছু দরকার নেই আমার, অ্যালডল কনডেনসেশন মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। এবার আমি হচ্ছে এই ঘনীভবন বিক্রিয়াটা কেমন সেটা একটু দেখি আমার অ্যালডল প্রোডাক্টের মধ্যে। তাহলে আমার অ্যালডল প্রোডাক্টটা কি ভাই, অ্যালডল প্রোডাক্ট এরকম পাইছি আমি CH3COH, এখানে একটা H আছে, CH2CHO, ফাইন। এখন দেখেন ঘনীভবন হবে মানে পানি মাইনাস হবে। তো পানি যদি মাইনাস হয়, একটা পানি যদি বাদ হয় এখান থেকে, পানি বাদ হওয়ার মানে কি এখানে কি হবে, একটা OH যাবে। OH কোথা থেকে যাবে বুঝতে পারছেন, এখানে একটাই OH গ্রুপ আছে, এখান থেকে যাবে।
এখন OH গ্রুপের রেসপেক্টে OHটা যদি অপসারণ হয় তার রেসপেক্টে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটা বিটা কার্বন। এবার এখানে বলেন আমাকে, যেহেতু আমার আলফা কার্বন থেকে হাইড্রক্সিল যাচ্ছে, তাহলে হাইড্রোজেন কোত্থেকে যাবে? এই বিটা থেকে যাবে অথবা এই বিটা থেকে যাবে। কোন বিটা থেকে যাবে? সাইজের সূত্র খাটান। সাইজের কি বলছে? যেই বিটা কার্বনে হাইড্রোজেন কম, হাইড্রোজেন সেখান থেকে যাবে। তাহলে এখন দেখেন কি আছে আমার, এই CH2 বিটা কার্বনে হাইড্রোজেন কম, তাহলে হাইড্রোজেন এখান থেকে যাবে। তার মানে অবস্থাটা দাঁড়াবে দেখেন CH3 মতো থাইকা যাবে, এই OH নাই, H আছে এখানে, তাহলে কার্বনের একটা হাত আছে নিচে CH2 সাথে, CH2 থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে লিখবো CHO। তাহলে এই CH2 এর একটা হাত খালি, এই কার্বনের একটা হাত খালি, ডাবল বন্ড দিয়ে দেন। তাই এই যোগটাকে যদি আমি একদম একটু ফ্রেশ করে লিখি, তাহলে ফ্রেশ করে লিখলে আলটিমেটলি এখান থেকে কি পাবো আমি, সেটা হচ্ছে আসলে এটাকে আমি একদম ক্লিয়ার করে লিখবো, মুছে ফেলি, সেটা হচ্ছে CH ডাবল বন্ড CHO। তাহলে এটা একটা অ্যালডোল ঘনীভবন প্রোডাক্ট পাইলাম। ভাই এটা একটা খুব সহজ বিক্রিয়া। এবার আসলে একটু প্যাচ লাগাই, আমার প্যাচ লাগাতে খুব ভালো লাগে। প্যাচ হচ্ছে, আপনি অবভিয়াসলি জানেন ভাই HCHO এটা বিক্রিয়া অংশগ্রহণ করে না, কিন্তু আপনি একটা কাজ করলেন, একই পাত্রে দুইটারে নিলেন, কি হবে দেখেন তো। ঘটনা যেটা ঘটছে, আগের বিক্রিয়াটাকে যদি আপনি সামারি করে দেখেন, আগের বিক্রিয়াটা সামারি হচ্ছে কাইন্ড অফ এরকম, আমি এই পাশ থেকে লিখে দেখেন। সামারিটা হচ্ছে আগের বিক্রিয়া দেখেন, আসলে আপনি যদি মেকানিজমটা একটু রিওয়াইন্ড করেন তাহলে বুঝতে পারবেন যে ওখানে মলিকুল পার্টিসিপেট করছে 2 মলিকুল। সরি, রেড মার্কার ইউজ না করি, ব্ল্যাকটা ইউজ করি। CH3CHO প্লাস CH3CHO। একটু রিওয়াইন্ড করে দেখেন তো ঘটনা কি ঘটছিল। যে কোনো একটা CH3CHO থেকে কি হয়েছিল, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছিল, কি দিয়ে? হাইড্রক্সিল দিয়ে কি হয়েছিল? এটা একটা নেগেটিভ চার্জ বানাইছিল। তাহলে আপনি এটা কিভাবে লিখতে পারেন? তাহলে এটা নেগেটিভ ধরেন, এটা পজিটিভ ধরেন, এটা A চিন্তা করেন, এটা B চিন্তা করেন, তাহলে দেখেন তো আপনি এই প্রোডাক্ট পান কিনা, নিজে নিজে বুঝতে পারবেন যে ভাই এই প্রোডাক্টটি পাবেন। কেমনে ভাই? কারণ এই যে CH3CHO এটাকে ভাঙা লিখেন আবার, তাহলে হাইড্রোজেনটা দেন অক্সিজেনের কাছে, আর এই CH2CHO নিয়ে আসেন কার্বনের কাছে, দেখেন এই প্রোডাক্টটা আসে। ফাইন। তার মানে এখন যখন আপনি একই পাত্রে দুজনটা নেবেন, একই পাত্র, এই জায়গায় আপনি এটা A চিন্তা করেন, এটাকে মানে A যোগ, এটা B আছে, A যোগ B যোগ না বলে কথা, আমি A B দিয়ে অন্য কিছু বুঝছি, এটাকে X যোগ, এটা Y যোগ বলেন। এই জায়গায় X এবং Y দুইটারে রাখছেন, ইন প্রেজেন্স অফ এ ডাইলুট বেস, ধরেন হাইড্রক্সিল গ্রুপ আছে একটা। তাহলে ডাইলুট বেস যদি থাকে, আপনি তো দুইটা গ্রুপে একসাথে নিছেন, এখন কি হবে? যেহেতু দুইটা গ্রুপে একসাথে নিছেন, তাহলে কি হবে দেখেন, এখন এর আলফা কার্বনে হাইড্রোজেন নাই, এটা তো এরকম করে প্লাস মাইনাস AB বানাতে পারবে না, মানে হাইড্রক্সিল এই আলফা হাইড্রোজেন সরাতে পারবে না, কিন্তু এর তো পারবে। যদি এটার পারে, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে দেখেন। এটা কিন্তু এখানে পাত্রে এমন না যে এক মলিকুল আছে, এখানে কিন্তু অসংখ্য কোটি কোটি মলিকুল আছে, এটা আমি জানি, একটু আগে বলছি কেমনে আছে। তাহলে এটা কি হবে দেখেন, এটা হবে CH2CHO, এখানে একটা H, এটা প্লাস এটা মাইনাস, আমি শর্টকাট দিয়ে মারতেছি এবার। তাহলে এটা প্লাস এটা মাইনাস যদি হয়, তাহলে এখন দেখেন ঘটনাটা কি দাঁড়ালো, এই নিউক্লিওফাইলটা এখন এসে দেখলো তার কাছে অপশন দুইটা, এটা একটা অপশন, এটা একটা অপশন। এখন সে কি করবে, নিজেই নিজের মধ্যে একবার যুক্ত হবে, সে আবার এর মধ্যে একবার যুক্ত হবে। তাহলে ঘটনা কি দাঁড়াবে দেখেন, আপনি প্রোডাক্ট পাবেন দুইটা, একটা প্রোডাক্ট হবে এরকম, আপনি একটু মিলানোর চেষ্টা করেন আপনারা, তাহলে অবভিয়াসলি পারবেন। এই যে CH2CHO সে গেল কার্বনের কাছে, HCHO আমি ভাঙা লিখি দেখেন HC ডাবল বন্ড OH, তাহলে কার্বনের কাছে গেল, আর হাইড্রোজেন গেল কার কাছে? অক্সিজেনের কাছে। দেখেন এই প্রোডাক্ট পাইলেন। আবারও দেখেন আপনি আলফা বিটা হাইড্রক্সি অ্যালডোল পাইছেন, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড পাইছেন, এবং এটার মধ্যে ঘনীভবন করলে কি হবে আমি আর বলবো না, আপনারা নিজেরাই পারবেন। এটাই দরকার আসলে, আপনি নিজে পারবেন কিনা। যদি নিজেই নিজের মধ্যে জুতোয় ভাই কি হবে, এই যে প্রোডাক্ট হবে CH3CH OH CH2CHO। ফাইন, যদি এটা হয় তাহলে এবার আসেন আরেকটু প্যাচ লাগাই। এবার আমরা একটা কাজ করব, আমরা যদি দেখেন দুইটা অ্যালডিহাইডকে একসাথে রাখছি, এবার একটা অ্যালডিহাইড এবং একটা কিটোন একসাথে দিব, তাহলে কি হয় একটু দেখি ঘটনা কি দাঁড়ায়। যদি দুইটা অ্যালডিহাইড এবং কিটোনকে একসাথে দেই, ধরেন এরকম দিলাম, এটা একটা কিটোন, তার সাথে একটা অ্যালডিহাইড দিলাম। একটু আগে যেটা দেখালাম সেখানে কি ছিল, সেখানে ঘটনা ছিল দুইটা, মানে একটা যে একজনের কাছে আলফা কার্বন হাইড্রোজেন ছিল না, আরেকজনের কাছে ছিল, যার কাছে ছিল সে নিউক্লিওফাইল বানাইছে, দুজনের মধ্যে যুক্ত হয়েছে। বাট এখন তো দুজনের কাছে আলফা হাইড্রোজেন আছে, তাহলে দুজনে নিউক্লিওফাইল বানাবে। তার মানে ঘটনাটা দাঁড়াবে এরকম যে এই যে যৌগটা এটা এরকম ফর্মে যাইতে পারবে HCH2CHO ফর্মে, এটা আবার এই ফর্মে আসতে পারবে HCH2COCH3, মানে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এই ফর্মে যেতে পারবে, মানে AB ফর্মে যেতে পারবে, এটা AB ফর্মে যেতে পারবে। তাহলে এখন যখন এইটা নিউক্লিওফাইল দিবে নেগেটিভ, তার কাছে অপশন কাটে, এটা একটা অপশন, এটা একটা অপশন, দুইটার মধ্যে যোগ দিতে পারবে।
এটা যখন নিউক্লিওফিল হবে, এটার কাছে অপশন দুটো, এটা একটা অপশন, এটা একটা অপশন, তার মধ্যে এটাও গিয়ে এর মধ্যে যুক্ত হবে, তাহলে আলটিমেটলি প্রোডাক্ট পাবেন কটা? 4টা। তাহলে আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ যাই। রিমেম্বার দ্যাট এই বিক্রিয়া কিন্তু ডাইলুট বেজের উপস্থিতিতে হবে, দুর্বল ক্ষারের উপস্থিতিতে, যেখানে কি না আলফা কার্বনে হাইড্রোজেন আছে সেই জায়গায়। তাহলে আমরা প্রথমটা ধরি, এটা ধরলাম। ধরেন এটাই যখন নিউক্লিওফিল বানাবে, HCH2COCH3, এটা প্লাস এটা মাইনাস, তাহলে নিজেই যদি নিজের মধ্যে যুক্ত হয় কী হবে দেখেন প্রোডাক্ট? একটা প্রোডাক্ট পাবেন আপনি এরকম, CH3 এবং CH3 ইনট্যাক্ট থাকবে, এই অংশটা যাবে নিচে B হিসেবে, আর উপরে হবে OH। এটা নিজে আবার এই যে এই যৌগটার মধ্যে যুক্ত হবে, তাহলে আরেকটা প্রোডাক্ট কী পাবেন দেখেন, CH3 কার্বন, এখানে হাইড্রোজেন রইল, তাহলে এই যে নেগেটিভ অংশটা চলে যাবে নিচে, দেন কি হবে, এই পজিটিভ অংশ চলে যাবে এই জায়গায়। তাহলে বুঝতেই পারতেছেন এটা গেল। নাও কাম টু দ্য পয়েন্ট ভাই, এটা যখন নিজে নিউক্লিওফিল বানাবে, CHO, তাহলে দেখেন কি হবে, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে নেগেটিভ এখানে একবার যুক্ত হবে, এখানে একবার যুক্ত হবে। দিস ইজ ইউর টাস্ক, আপনারা এটা করে নেবেন। সো দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 4 অ্যান্ড দিস ইজ 3 and 4। বাকিটা আপনারা করবেন, অবভিয়াসলি পারবেন, না পারলে আবার দেখবেন, যতবার না পারবেন ততবার ব্যাক করবেন, ব্যাক করে দেখবেন। ফাইন। সো আমরা অ্যালডোল দেখলাম, অ্যালডোলের পরে যেগুলো অ্যালডোল প্রোডাক্ট, এখানে কিন্তু এটা অ্যালডোল না, এটা কিন্তু আসলে কিটোন বিশিষ্ট যৌগ হয়েছে। হ্যাঁ, বিটা হাইড্রোক্সি কিটোন হয়েছে, এটাও বিটা হাইড্রোক্সি কিটোন হয়েছে, সরি এখানে H হবে না, এখানে OH হবে। সো বাকি তিনটা আপনারা পারবেন। এবার আসেন ক্যানিজারো। ক্যানিজারোতে কি হয় আসলে? ক্যানিজারোতে যেটা হয় সেটা হচ্ছে, ক্যানিজারো বিক্রিয়া যেটা হবে, আলফা কার্বনে হাইড্রোজেন যাদের নাই, আলফা কার্বনে হাইড্রোজেন নাই বা নেই, তারা বিক্রিয়া দিবে। আরেকটা জিনিস লাগবে, আগের বিক্রিয়াতে ছিল ডাইলুট বেজ লাগছে, ডাইলুট বেজ কি হিসেবে কাজ করছে, সে হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করছে। এই বিক্রিয়া কি হবে, এই বিক্রিয়া আপনাকে একটা তীব্র ক্ষার নিতে হবে, 50% সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং সে এখানে ক্ষার মানে প্রভাবক হিসেবে না, সেখানে হচ্ছে বিক্রিয়ক হিসেবে কাজ করবে। যদি আমি বিক্রিয়ার মেকানিজম দেখাই আপনাকে, মেকানিজমটা হচ্ছে কাইন্ড অফ এরকম হবে। আমি যদি অপশন দিই যে কে বিক্রিয়া অংশগ্রহণ করবে না, দেখেন যে HCHO, এর আলফা কার্বনে হাইড্রোজেন নাই, এটা অবশ্যই অংশগ্রহণ করবে, এটা ভাইঙ্গা লিখবেন, HC ডাবল বন্ড H, সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সিল, সে নিউক্লিওফাইল, এবং তীব্র ক্ষার ইউজ করছেন, সে নিউক্লিওফিলিক বিক্রিয়া দিবে, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। তাহলে নিউক্লিওফিলিক বিক্রিয়া দিলে কি পাবেন এখান থেকে? আলটিমেটলি আপনি এখান থেকে পাবেন HCOH, OH না, কার্বনের কাছে হাইড্রোক্সাইড যাবে, কিন্তু এই অক্সিজেনটা হয়ে যাবে মাইনাস, কজ এখানে কিন্তু আমি অন্য কোনো প্লাস প্রোটন টোটন কিছু দেখাই নেই। দেন এই অক্সিজেনটা ব্যাক করে আবার ডাবল বন্ড করার চেষ্টা করবে, তাহলে হয় এই পাশের হাইড্রোজেন অথবা এই পাশের হাইড্রোজেন, কোন একটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রনে বাইরে যাবে, বন্ড ইলেকট্রন, এই যে দুইটা ইলেকট্রন ডট ক্রস বেরিয়ে গেলে আলটিমেটলি কী পাবেন এখান থেকে? এইচ, এই যে এইচ এর মতো রইল কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড, এদিকে একটা OH রইল, ফাইন। অ্যান্ড দেন এই হাইড্রোজেনটা হলো কি H মাইনাস, হাইড্রাইডেন, এটা আবার একটা নিউক্লিওফাইল হয়েছে। এই নিউক্লিওফাইলটা কী করবে, সে আবারও এরকম একটা মলিকুল অ্যাটাক করবে, HC ডাবল বন্ড H মাইনাস, H মাইনাস এসে কার্বনের কাছে যুক্ত হবে, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। আসলে ঘটনা কি হচ্ছে, হাইড্রোক্সিল নিউক্লিওফাইল যুক্ত হয়ে একটা হাইড্রাইড নিউক্লিওফাইল বানায় দিচ্ছে, একটা কার্বক্সিলিক অ্যাসিড বানায় দিচ্ছে, ফাইন। তাহলে এই যে কার্বক্সিলিক অ্যাসিড বানায় দিচ্ছে, এখন এই কার্বক্সিলিক অ্যাসিডটা কি করবে দেখেন, এই যে এখানে আপনি সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম নিয়েছেন, এই কার্বক্সিলিক অ্যাসিড আবার সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, কইরা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আর একটা প্রোটন রিলিজ করে দিবে, ওটা রইল। এখন এই হাইড্রেট আয়নটা সে আরেকটা ফর্মালডিহাইডকে অ্যাটাক করলো, HCHO-কে, এই যে অ্যাটাক করলো, করার পর আলটিমেটলি কী পাবেন, HCH, এখানে একটা হাইড্রোজেন আসছে এবং এই অক্সিজেনটা মাইনাস, তাহলে এই যে প্রোটন বেটা বসে আসছে সে সেখানে যুক্ত হবে, তাহলে কী পাবেন, CH3OH। তার মানে খুব সহজ ভাষায় একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে যে কী কী বিক্রিয়া অংশগ্রহণ করছে। হাইড্রোক্সিল অংশগ্রহণ করছে, সোডিয়াম প্লাস অংশগ্রহণ করছে, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা অংশগ্রহণ করছে। ফর্মালডিহাইড কটা অংশগ্রহণ করছে দেখেন, দুইটা, তার মানে 2HCHO প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে আলটিমেটলি কী পাচ্ছেন আপনি, 2HCHO প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। কী হলো দেখেন, একটা হলো জৈব অ্যাসিডের লবণ, আর এটা কি হচ্ছে অ্যালকোহল।
তাহলে একটা জৈব অ্যাসিডের লবণ আর একটা অ্যালকোহল, তার মানে আপনি এখানে সহজ ভাষায় একটা জিনিস মাথায় ঢুকান যে ভাই ছিল দুইটা অ্যালডিহাইড, একটা জারিত হয়ে হয়েছে লবণ আর আরেকটা বিজারিত হয়ে হয়েছে অ্যালকোহল, কারণ বিজারণ হলে অ্যালকোহল আর জারণ হলে কি হয়, জারণ হলে সেখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড। বাট যেখানে একটা ক্ষার আছে, ক্ষারের ধাতুটা মিলে এখানে কি বানাইছে, সোডিয়াম প্লাস। আর হাইড্রোক্সিল কি করছে আপনি বুঝতে পারছেন, হাইড্রোক্সিল এখানে দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে কার্বক্সিলিক অ্যাসিড বানাইছে, আলটিমেটলি সে সোডিয়াম প্লাস সেটাকে লবণ বানাইছে। সো সিম্পল ব্যাপারটা একটু মাথায় নিয়ে এখন আমি যদি আপনাকে বলি মেকানিজম বুঝছেন, এবার আপনি একটা কাজ করেন, যদি বুঝতে না পারেন রিওয়াইন্ড করে পজ করে করে দেখবেন, তাহলে অবভিয়াসলি বুঝতে পারবেন। এখন যে কাজটা করবেন আমি আপনাকে যদি বলি, ধরেন আমি আপনাকে বললাম যে CHO বেনজিন, এই যৌগটা যদি আমি বলি এখন আমি 50% সোডিয়াম হাইড্রোক্সাইড নিছি, তাহলে প্রোডাক্ট কি হবে, মনে মনে মন কলা খান, চিন্তা করেন, দেখেন প্রোডাক্ট কি আসে। আপনি চিন্তা করে দেখতেছেন ভাই এটার মধ্যে কি আছে, 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, তীব্র ক্ষার, এটা বিক্রিয়ক হিসেবে কাজ করবে, তাহলে অবশ্যই এটাকে কি হইতে হবে, এই যৌগটার মধ্যে আলফা কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না। মনোযোগ দিয়ে চিন্তা করেন, আপনাকে যখন আমি দেখাইছিলাম বেনজিন, বেনজিনের প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে, আমি দেখাচ্ছি আবারও হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, বাট একটা হাইড্রোজেন বাদ দেন, বাদ দিয়ে CHO গ্রুপ নিয়ে আসেন। এই কার্যকরী মূলকের সাথে সংযুক্ত কার্বনে কোনো হাইড্রোজেন নেই, কারণ এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করেই কার্যকরী মূলকটা আসছে। দ্যাট মিনস এখানে আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই। এটার সাথে ফর্মালিটির পার্থক্য কোথায় হবে, একটা পার্থক্য, এখানে বেনজিন CHO আর ওখানে হচ্ছে HCHO। তাহলে দেখেন এখানে হাইড্রোজেন, এখানে বেনজিন, তাহলে মলিকুল অংশগ্রহণ করবে দুই মলিকুল, এক মলিকুল কি হবে, জারিত হয়ে লবণ বানাবে, আরেক মলিকুল অ্যালকোহল। ভাই এখানে H এর জায়গায় বেনজিন দেন, এখানে CH এর একটা হাইড্রোজেনের জায়গায় বেনজিন দেন, তাহলে কি হবে দেখেন, একটা প্রোডাক্ট হবে এরকম বেনজিন COO, আর একটা প্রোডাক্ট হবে কি ভাই, সেটা হবে বেনজিন হাইড্রোজেনের পরিবর্তে দিলাম, তাহলে বাকি থাকে CH2OH, এটা অ্যালকোহল আর একটা কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম লবণ। ফাইন ভাই, এবার আসেন আরেকটু মজা করি। মজাটা হচ্ছে এবার ধরেন আমি লিখলাম সাপোজ ধরেন আমি দুইটাকে একসাথে নিলাম, CHO প্লাস HCHO, তাহলে অবভিয়াসলি বুঝতেছেন আপনি ঘটনা কি হবে ভাই, আবারও সেম ঘটনা ঘটবে, হাইড্রোক্সিল আসবে, এটাকে এখানে অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করবে, দুইটার মধ্যে সবচেয়ে সক্রিয় বেশি কার ফর্মালিটি, তাহলে ফর্মালিটি অ্যাটাক করবে বেশি। আর একটা জিনিস একটু মেকানিজমটা একটু রিওয়াইন্ড করে দেখবেন, যখনই হাইড্রোক্সিল যারা অ্যাটাক করে তারা বানায় কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, তাহলে এটা বানাবে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ HCOO, তাহলে এটা বানাবে কি অ্যালকোহল, তাহলে CH2OH বেনজিন। হাইড্রোক্সিল সবসময় এটাকে অ্যাটাক করবে তা না, সে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটাকে অ্যাটাক করবে, যদিও কম, তাহলে এটা বানাবে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, তাহলে তার কাউন্টার পার্টে যেটা থাকবে সেটা বানাবে কি অ্যালকোহল। তার মানে আপনি প্রোডাক্ট পাবেন কয়টা দেখেন, চারটা, তাহলে এখানে লাগবে দুইটা, এটা লাগবে দুইটা, 50% সোডিয়াম হাইড্রোক্সাইড দেন, ফাইন হয়ে গেল, চারটা প্রোডাক্ট। বইটা পরীক্ষায় প্রশ্ন শুধু আপনি হচ্ছে একটা প্রোডাক্ট লিখে দিয়ে আসেন, নাম্বার কিন্তু পাবেন না, চারটাই লিখতে হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন আমি আরেকটা বিক্রিয়া আপনাদেরকে দেই, সেটা হচ্ছে চোচো। এটার সাথে যদি এখন আমি 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে একটু চিন্তা করেন, কি হবে চিন্তা করলে দেখেন, 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটা অ্যালডিহাইড গ্রুপ একই যোগে আছে, এদের ক্ষেত্রে কি হয়েছিল দেখেন, একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, তার এটারে জারণ করে হাইড্রোক্সিল গ্রুপটা দ্রুত হয়ে জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড লবণ বানাচ্ছে, তো আরেকটা যে হাইড্রাইড উৎপন্ন হচ্ছে সে আবার আরেকটা মলিকুলের কাছে যায়, এখন তো একই মলিকুলের দুটো গ্রুপ, তাহলে যেটা হবে একটা অংশ হবে জারিত আর একটা অংশ হবে বিজারিত। দ্যাটস ইট, কেন যেটা শেষ। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.